তো ইউটিউব চ্যানেলে হচ্ছে পেয়ে যাবেন। আর এছাড়াও সবাইকে যারা অ্যাটেন্ড করছেন তাদেরকেও দিয়ে দেওয়া হবে। ওকে, তো আজকে আমরা তাহলে শুরু করি। তো আমাদের মাস্টার ক্লাসটা হচ্ছে মেইনলি মাইক্রোসফট ফ্যাব্রিক নিয়ে। তো মাইক্রোসফট ফ্যাব্রিকটা আসলে কি, এটা আসলে কিভাবে কাজ করে, কিভাবে অপারেট করে, সে বিষয়ে আমরা হচ্ছে একটা হাই লেভেল ওভারভিউ বা আমরা হচ্ছে একটু বোঝা ট্রাই করব। ঠিক আছে? তো মাইক্রোসফট ফ্যাব্রিক হচ্ছে অ্যাকচুয়ালি একটা ওভারঅল ডাটা অ্যানালিটিক্স ইনফ্রাস্ট্রাকচার, যেটা দিয়ে হচ্ছে আমরা ডিফারেন্ট ডাটা অ্যানালিটিক্স এর এন্ড টু এন্ড প্রজেক্ট করতে পারি। ঠিক আছে? তো এখন ডিরেক্ট মাইক্রোসফট ফ্যাব্রিকে যাওয়ার আগে আমার সম্পর্কে তো বললাম, আমি হচ্ছে ডাটা সলিউশনে চাকরি করি। এছাড়াও আমার একটা অফিসিয়াল জব আছে, আমি হচ্ছে ডাটা ক্যারেক্টার্স নামে একটা কোম্পানি আছে, ওইখানে অ্যানালিটিক্স ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার বেশ কিছু মাইক্রোসফটের সার্টিফিকেশন আছে এন্ড এগুলাই। তো আজকের ডিরেক্ট মাইক্রোসফট ফেব্রিকে যাওয়ার আগে আমরা হচ্ছে একটু একটা সিনারিও একটু চিন্তা করি। তো ডাটা অ্যানালিটিক্স প্রজেক্টের মেইন যে টেকনিক্যাল গোল, তো মেইন টেকনিক্যাল গোল বা ফান্ডামেন্টাল গোলটা হচ্ছে যে আমি অটোমেশন করব। আমার ফুল ডাটা অ্যানালিটিক্স এর যে সকল প্রসেসেস আছে ওগুলাকে আমি হচ্ছে অটোমেট করব। আমার ডেটা আমি হচ্ছে সোর্স থেকে নিয়ে আসা থেকে শুরু করে আমার বাকি প্রসেসগুলো, ডাটা ক্লিনিং, ডাটা ট্রান্সফরমেশন, এরপর হচ্ছে ডাটা কিউরেশন, এরপর হচ্ছে ডাটা ভিজুয়ালাইজেশন, এই সবগুলোকে হচ্ছে আমার একটা অটোমেটেড একটা সিস্টেমের মধ্যে বা একটা পাইপলাইনের মধ্যে আমার সেট আপ করতে হবে। এটাই হচ্ছে ডাটা অ্যানালিটিক্স প্রজেক্টের মেইন বলবো যে টেকনিক্যাল রিকোয়ারমেন্ট। তো এখন এই রিকোয়ারমেন্ট আমি যদি ফুলফিল করি তাহলে কি হবে, তাহলে হচ্ছে অটোমেটিক্যালি আমার প্রচুর টাইম সেভ হবে এন্ড অলসো অটোমেটিক্যালি এখানে একটা কনভিনিয়েন্স ফ্যাক্টর কাজ করবে। এন্ড যেহেতু প্রচুর টাইম সেভ হবে, এর মানে হচ্ছে আমার যে কাজের প্রেশারটাও অ্যাকচুয়ালি কমবে। এন্ড এতে করে হচ্ছে যে কোম্পানির বিলিং থাকে, যেমন ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানিতে তাদের হচ্ছে বিলিং করতে হয় পার আওয়ার বেসিসে। সো ইন দ্যাট সেন্স কোম্পানিগুলো কিন্তু অনেক টাকা পয়সাও সেভ করতে পারবে। সো এখানে ফিনান্সিয়াল একটা ইমপ্রুভমেন্টও আছে বা লাভ আছে, আবার টাইম রিলেটেড একটা লাভ আছে। এন্ড একবার হচ্ছে সিস্টেমটা সেট আপ করে ফেললে পরবর্তীতে হচ্ছে উই ক্যান জাস্ট ম্যানেজ দ্য সিস্টেম এন্ড গেট আওয়ার আনসার্স বা গেট আওয়ার ওয়ার্ক ডান। তো এটা হচ্ছে আমাদের অ্যানালিটিক্স এর ওভারঅল বা আলটিমেট গোল। এখন আমরা হচ্ছে চারটা লেভেলে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ধাপে ধাপে আগ বাড়বো যে কিভাবে অ্যাকচুয়ালি ডাটা অ্যানালিটিক্স এর কাজগুলো হয় বা ডাটা অ্যানালিটিক্স অ্যাকচুয়ালি প্রজেক্টগুলো অ্যাকচুয়ালি হয়। সো লেভেল 1 হচ্ছে ডিরেক্ট এক্সেল টু এনি ডাটা ভিজুয়ালাইজেশন টুল। ঠিক আছে? সো এই ব্যাপারটা কি রকম হচ্ছে, অর্থাৎ আপনার বস থেকে বা আপনার মেইন অফিস থেকে ডেটা আপনার কাছে এক্সেল ডেটা আসতেছে। তো এটা সিএসভি ফাইল হইতে পারে, এটা এক্সএলএসএক্স ফাইল হইতে পারে, এইভাবে ডেটা আসতেছে। এন্ড আপনি ওই এক্সেল এর মধ্যে কি করতেছেন, আপনি কোনো পাওয়ার কোয়েরি ইউজ করতেছেন না, আপনি হচ্ছে জাস্ট ভি লুকআপ, এক্স লুকআপ, এরপর ইফ এলস কন্ডিশন এভাবে করে নতুন নতুন কলাম ক্রিয়েট করতেছেন। তারপর হচ্ছে পিভট টেবিল ক্রিয়েট করে নতুন নতুন সামারি ডেটা বা সামারি টেবিল ক্রিয়েট করতেছেন। এরপর হচ্ছে ওই সামারি টেবিল গুলাকে হচ্ছে আপনি কোনো একভাবে পাওয়ার বিআই বা ট্যাবলুতে হচ্ছে আপনি নিয়ে যেতেছেন। এন্ড দেন আপনার হচ্ছে আপনি ভিজুয়ালাইজেশন জেনারেট করতেছেন এন্ড আপনার যে সকল বিজনেসের প্রবলেমস আছে বা বিজনেসের যে সকল কোশ্চেন আপনাকে আনসার করতে হবে ওই কোশ্চেন গুলো আপনি হচ্ছে আনসার করতেছেন। সো এই ফুল প্রসেসটা হচ্ছে কিন্তু কমপ্লিটলি ম্যানুয়াল। আপনার যে সময় ডেটা আপনার কাছে আসতেছে আপনি হচ্ছে ওই ডেটাটাকে ম্যানুয়ালি এক্সেল এর মধ্যে কাজ করতেছেন। এন্ড নতুন ডেটা প্রত্যেক মাসে ধরেন নতুন ডেটা আসতেছে এন্ড প্রত্যেক মাসে আপনাকে হচ্ছে সেম কাজ আবার করতে হচ্ছে। এন্ড এগেইন ওই সেম ডাটাটা আপনি হচ্ছে পাওয়ার বিআইতে নিয়ে গিয়ে আবার হচ্ছে সেম ডাটা ভিজুয়ালাইজেশন, সেম বার চার্ট, কলাম চার্ট, টেবিল, এরপর পাই চার্ট এগুলো হচ্ছে আবার জেনারেট করতেছেন। সো ওভারঅল লেভেল 1 এ হচ্ছে আমার যে প্রসেসটা, ওভারঅল প্রসেসটা হচ্ছে কমপ্লিটলি ম্যানুয়াল প্রসেস। ঠিক আছে? তো এই ম্যানুয়াল প্রসেসের মধ্যে একটা জিনিস ভালো, সেটা হচ্ছে যে আপনি পাওয়ার বিআই ইউজ করতেছেন এন্ড পাওয়ার বিআই দিয়ে আপনি হচ্ছে ভিজুয়ালাইজেশনের সাহায্যে ডাটা ড্রিভেন ডিসিশন মেক করতে পারতেছেন, যেটা অল্প হইলেও মাচ বেটার দেন নাথিং। সো ইন দ্যাট সেন্স এটা হচ্ছে একটু হইলেও ভালো। কিন্তু এটার স্কেলেবিলিটি বা এটাকে যে গ্রো করার যে আমার কি আছে, গ্রো করার যে হাউ টু সে ইট, মানে গ্রো করার ক্যাপাবিলিটিটা কিন্তু এখানে অনেক কম। সো আমাকে কি করতে হবে, লেভেল 2 তে একটু যেতে হবে এন্ড লেভেল 2 তে গিয়ে জিনিসটাকে একটু স্কেল করতে হবে।
সো লেভেল 2 যেটা, তো সেটা হচ্ছে আপনি এখন কি করলেন, আপনি হচ্ছে এখন একটা মাইক্রোসফটের একটা ধরেন এনভায়রনমেন্টের মধ্যে গেলেন। সো কিরকম এনভায়রনমেন্ট, আপনি এখন আপনার লোকাল কম্পিউটারে ধরেন আপনার ডেস্কটপের কোনো একটা ফোল্ডারে ডাটা ফাইল গুলো না রেখে আপনি কি করলেন, আপনি হচ্ছে ওয়ান ড্রাইভ ইউজ করলেন অথবা শেয়ার পয়েন্ট ইউজ করলেন। তো শেয়ার পয়েন্ট বা ওয়ান ড্রাইভ কি, এগুলা হচ্ছে আমাদের গুগল ড্রাইভের মতো। একদম যদি আমি সিম্পলি কম্পেয়ার করে যদি আমি এক্সপ্লেন করি, সো গুগল ড্রাইভে যেরকম হচ্ছে আপনার জিমেইলের আন্ডারে ডিফারেন্ট ডিফারেন্ট ফোল্ডার করে আপনার হচ্ছে ফাইল আপলোড করতে পারেন, ফাইল রাখতে পারেন, সো ওইভাবে ওয়ান ড্রাইভ এন্ড শেয়ার পয়েন্টও অ্যাকচুয়ালি কাজ করে। এন্ড এগুলা যেহেতু হচ্ছে মাইক্রোসফটের প্রোডাক্ট, সো সেহেতু মাইক্রোসফটের আদার যে সকল আমার টুলস আছে যেমন এক্সেল এন্ড দেন পাওয়ার বিআই, এরপর হচ্ছে আউটলুক, এগুলোর সাথে হচ্ছে সে খুব ফাস্ট ভাবে বা অপটিমাইজলি সে হচ্ছে কাজ করতে পারে। তো আমরা হচ্ছে এই জন্য কি করলাম, ওয়ান ড্রাইভ এখানে নিয়ে আসলাম। এন্ড ওয়ান ড্রাইভের মধ্যে যদি আপনি ফাইল রাখেন তাহলে হচ্ছে এই ফাইলটাকে অটোমেট করার একটা স্কোপ থাকে। সো প্রথম জিনিস হচ্ছে আপনি হচ্ছে একটা ওয়ান ড্রাইভের লাইসেন্স কিনলেন বা মাইক্রোসফট 365 এর একটা লাইসেন্স কিনলেন, তাহলে অটোমেটিক্যালি আপনাকে ওয়ান ড্রাইভের একটা পোর্শন দেওয়া হয়। তো আপনি ওয়ান ড্রাইভের মধ্যে একটা সুন্দর করে একটা ফোল্ডার ক্রিয়েট করলেন আপনার ডেটা অ্যানালিটিক্স প্রজেক্ট। ওই ফোল্ডারের মধ্যে ডাটা ফাইল নামক একটা ফোল্ডারের মধ্যে আপনি হচ্ছে আপনার যতগুলো ডাটা ফাইল আছে, এক্সেল ফাইল, সিএসভি ফাইল, ওগুলো হচ্ছে সুন্দর করে আপনি হচ্ছে রাখতেছেন এখন থেকে সাজায়। সো এটা গেল একটা জিনিস, গুড। সেকেন্ডলি, আপনি হচ্ছে এক্সেল এর মধ্যে ম্যানুয়ালি কাজ না করে আপনি এখন ইউজ করতেছেন পাওয়ার কোয়েরি। তো পাওয়ার কোয়েরি হচ্ছে এক্সেল এর মধ্যেও আছে, আবার পাওয়ার কোয়েরিটা আপনাদের কির মধ্যেও আছে, পাওয়ার বি এর মধ্যেও আছে। এন্ড পাওয়ার কোয়েরি কিন্তু এজ ইট ইজ খুবই পাওয়ারফুল একটা ডাটা ট্রান্সফরমেশন টুল। এন্ড এটা দিয়ে হচ্ছে ডাটা ট্রান্সফরমেশন, ডাটা ক্লিনিং থেকে শুরু করে ডাটা অটোমেশন খুব সুন্দরভাবে এন্ড খুব নাইসলি অ্যাকচুয়ালি করা যায়। বাট পাওয়ার কোয়েরিরও কিছু লিমিটেশন আছে, যেমন স্পেশালি যে সময় আমার ডেটা সাইজ অনেক বড় হয়ে যাবে, 2 মিলিয়ন 3 মিলিয়ন রোজ যে সময় আমার ডেটা সাইজ হয়ে যাবে, তখন পাওয়ার কোয়েরি কিন্তু একটু স্লো কাজ করে। এন্ড এটা কিন্তু ডিপেন্ড করতেছে আপনার কম্পিউটারের স্পেসিফিকেশনের উপর। যদি আপনার কম্পিউটার স্পেসিফিকেশন একদম ফার্স্ট ক্লাস থাকে, যেমন 32 GB র্যাম, i7 প্রসেসর, তাহলে সে মোটামুটি ভালো ফেয়ারলি পারফরমেন্স প্রোভাইড করবে। কিন্তু ধরেন একটু যদি কম পাওয়ারফুল কম্পিউটার থেকে, যেমন 8 GB র্যাম বা i3 বা i5 প্রসেসর, তাহলে হচ্ছে সে একটু পারফরমেন্সের দিক দিয়ে একটু লেট করবে বা একটু ঝামেলা করবে। বাট পাওয়ার কোয়েরি ইজ বেটার দেন ম্যানুয়াল এক্সেল ওয়ার্কফ্লো। তো পাওয়ার কোয়েরিতে আপনি কি করবেন, আপনার এক্সিস্টিং এক্সেল ডাটাগুলো নিয়ে যাবেন। আপনার যদি অন্য কোনো ডেটার সাথে যদি জয়েন করতে হয়, আপনি হচ্ছে পাওয়ার কোয়েরির সাহায্যে জয়েন করতে পারবেন। আপনার যদি নতুন কলাম বানাইতে হয়, আপনি হচ্ছে পাওয়ার কোয়েরির সাহায্যে নতুন কলাম বানাবেন। আপনার যদি হচ্ছে মিসিং ভ্যালুগুলো যদি ফিল আপ করতে হয়, আপনি পাওয়ার কোয়েরি দিয়ে মিসিং ভ্যালুগুলো ফিল আপ করবেন। সো মেনি মেনি থিংস আপনারা হচ্ছে পাওয়ার কোয়েরির সাহায্যে খুব সুন্দরভাবে এন্ড নাইসলি করতে পারবেন। এরপর আপনি কি করবেন, আপনার পাওয়ার কোয়েরির ওই ট্রান্সফরমেশন গুলা আপনি হচ্ছে জাস্ট অ্যাপ্লাই করবেন। এন্ড মুভিং ফরওয়ার্ড, আপনি হচ্ছে আপনার ওই এক্সিস্টিং এক্সেল ফাইল যেটার উপর আপনি হচ্ছে পাওয়ার কোয়েরিটা এড করছেন, ওই এক্সেল ফাইলটা জাস্ট আপডেট করতে পারবেন। মিনিং, আপনার ধরেন এক মাসের 1000টা রো ডেটা আসছে, এন্ড সেকেন্ড মাসে আরো 1000টা রো ডেটা আসছে, আপনি হচ্ছে জাস্ট ওই 1000টা রো জাস্ট এড করে দেবেন আপনার এক্সিস্টিং এক্সেল ফাইলের সাথে। এন্ড এতে করে কি হবে, পাওয়ার কোয়েরি অটোমেটিক্যালি ট্রিগার হয়ে যাবে, এন্ড অটোমেটিক্যালি পাওয়ার কোয়েরি নতুন ফাইলগুলোকেও সে ট্রান্সফর্ম করে আপনাকে কিন্তু ট্রান্সফর্মড একটা ভিউ প্রোভাইড করবে। এন্ড ফাইনালি আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছে জাস্ট ওই ট্রান্সফর্ম ডেটাটা পাওয়ার বিআই তে লোড দিয়ে আপনি হচ্ছে আপনার ডাটা ভিজুয়ালাইজেশন করতে পারবেন, বা আপনার ডিফারেন্ট কোয়েশ্চেনের আনসার আপনি হচ্ছে পেতে পারবেন। তো এখানে একটা ম্যানুয়াল কাজ আছে, সেটা হচ্ছে যে যে সময় নতুন ডেটা আসতেছে, ওই নতুন ডেটাগুলো আপনাকে ম্যানুয়ালি কপি পেস্ট করতে হচ্ছে আপনার এক্সিস্টিং এক্সেল ফাইলের মধ্যে যেটার সাথে পাওয়ার কোয়েরি কানেক্টেড আছে। এটা হচ্ছে একটা ম্যানুয়াল ওয়ার্ক। আর এখানের মধ্যে আরেকটা সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে এগেইন আমাদের ফুল সিস্টেমটা হচ্ছে এক্সেল বেসড সিস্টেম। সো এক্সেলের যে সময় র কাউন্ট 10 মিলিয়নের উপরে হয়ে যায়, তো তখন এক্সেল মানে একদমই কাজ করা বন্ধ করে দেয়। বাট অ্যাকচুয়ালি 1 মিলিয়নের বেশি হয়ে গেলেও কিন্তু এক্সেল অনেক স্ট্রাগল করা শুরু করে। এন্ড আরেকটা জিনিস হচ্ছে এক্সেল কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন আপনার কম্পিউটার স্পেসিফিকেশনের উপর। তো অর্থাৎ আপনার কম্পিউটার যদি একটু লো কনফিগারেশনের থাকে তাহলে সে আরো বেশি স্ট্রাগল করবে, আর যদি হাই কনফিগারেশন থাকে তাহলে স্ট্রাগল করবে ঠিক, বাট আপনার কাজগুলো সে করে দিতে পারবে যতটুকু সম্ভব। তো অনেকগুলা বটলনেক, সেটা হচ্ছে যে ম্যানুয়ালি কপি পেস্ট করা লাগতেছে ডেটা, সেকেন্ড হচ্ছে যে এক্সেল এর লিমিটেশন গুলা, এন্ড থার্ড যেটা হচ্ছে যে শেয়ার পয়েন্ট। তো
তো শেয়ার পয়েন্টের মধ্যে আপনি ডেটা রাখতেছেন, নতুন ডেটাগুলো আনতেছেন, কিন্তু সমস্যা হয় যে ভার্সন কন্ট্রোলিং। সো ভার্সন কন্ট্রোলিং হচ্ছে শেয়ার পয়েন্টের মধ্যে অ্যাকচুয়ালি বোঝা খুবই টাফ যে একটা ডেটা কে চেঞ্জ করছে, বা কেউ যদি ডাটাটা যদি সরায় ফেলে ওই স্পেসিফিক ফোল্ডার থেকে অন্য জায়গায় যদি নিয়ে যায়, তাহলে কিন্তু আপনার ফুল সিস্টেমটা কিন্তু ব্রেক করবে। সো শেয়ার পয়েন্টের কেসে একটু সিকিউরিটির এখানে কনসার্ন আছে। ফর এক্সাম্পল, আপনার কোম্পানিতে তো অ্যানালিটিক্স সেকশনে আপনি একা কাজ করবেন না, আপনার সাথে আরো 2জন বা 3জন হয়তো থাকবে। সো কেউ যদি না বলে আপনাকে ওই ফোল্ডার থেকে ফাইলটা যদি সরায় ফেলে, তাহলে কিন্তু একটা ইমিডিয়েট প্রবলেম একটা ক্রিয়েট হতে পারে, সিস্টেম হয়তো ফেল হতে পারে। বাট সলিউশন হচ্ছে জাস্ট ওই ডাটাটা যদি আবার ফেরত নিয়ে আসেন ফোল্ডারের মধ্যে, তাহলে সলিউশনটা হয়ে যাবে। বাট স্টিল এই যে খুবই কি বলবো, খুবই ভঙ্গুর একটা সিস্টেম, রাইট? যে কেউ ডাটাটা সরাই ফেললেই সিস্টেম ব্রেক হয়ে যাচ্ছে, এন্ড দেন আমাকে আবার ওই ডাটাটা নিয়ে আসতে হচ্ছে। সো এই জন্য শেয়ার পয়েন্ট দিয়ে যদিও কাজ হইতেছে অন এ লেভেল 2, বাট স্টিল এখানে ইমপ্রুভমেন্টের আরো স্কোপ আছে বা আরো জায়গা আছে। এছাড়াও আমার এক্সেল এর ডিফারেন্ট লিমিটেশন আছে, স্পেশালি ডাটা ডাটা সাইলো বা ডাটা কাউন্টের লিমিটেশন। লেভেল 3 হচ্ছে আমরা এখন মুভ করব ডাটাবেসের দিকে। আমরা এখন ইনস্টেড অফ ইউজিং এক্সেল ফাইলস, আমরা এখন ডাটাগুলাকে হচ্ছে ডাটাবেসের মধ্যে হচ্ছে আমরা লোড করব। তো আমাদের কাছে ডেটা ধরেন ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে আসতেছে, ডিফারেন্ট ডিফারেন্ট বসরা দিতেছে, ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর থেকে বা সেকশন থেকে আসতেছে, কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে ডেটাগুলোকে কি করব, প্রথমে এসকিউএল ডাটাবেসের মধ্যে একটা স্ট্রাকচার ক্রিয়েট করব প্রত্যেকটা সেগমেন্টের বা প্রত্যেকটা সেক্টরের ডাটার জন্য। এরপর হচ্ছে একটা অটোমেটেড সিস্টেম বানাবো বা একটা পাইপলাইন বানাবো। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি পাইথন দিয়ে করা হয়। পাইথন দিয়ে আমরা হচ্ছে পাইপলাইন বানাইতে পারি। এন্ড আরেকটা জিনিস বলা হয় ক্রন জব। সো ক্রন জব হচ্ছে যে একটা মানে রিফ্রেশ শিডিউলের মতো, অর্থাৎ একটা স্পেসিফিক সময় পর পর পাইথন কোডটা অটোমেটিক্যালি রান হবে, নতুন ডেটাগুলো অটোমেটিক্যালি ডাটাবেসের মধ্যে সে পুশ করবে। সো এই যে জবটা বা এই যে স্পেসিফিক কাজটা, এটাকে অ্যাকচুয়ালি ক্রন জব বলা হয়, একটা শিডিউল জব। কিন্তু এই জিনিসগুলো একটু কমপ্লিকেটেড আছে, এন্ড এখানে আপনাকে অবশ্যই অবশ্যই পাইথন এর একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। পাইথন সম্পর্কে আপনার হচ্ছে একটা ভালো আইডিয়া থাকতে হবে, এন্ড পাইথন অ্যাকচুয়ালি চালাইতে বা কোডিং করতে জানতে হবে। কারণ পাইথন হচ্ছে এখানে মেইন আপনার হচ্ছে মিডলম্যান। কারণ পাইথনের সাহায্যে আপনি হচ্ছে ডেটা আপনার র ডাটা থেকে আপনি হচ্ছে এটা নিয়ে দিতে পারতেছেন আপনার ডাটাবেসের মধ্যে। এরপর ডাটাবেসের মধ্যে আপনি কি করবেন, আপনি হচ্ছে ডিফারেন্ট ভিউজ বানাইতে পারবেন, আপনি হচ্ছে ডেটাবেসের মধ্যে ফাংশন বানাইতে পারবেন। তো ভিউজ বানাইলে কি হয়, আপনার হচ্ছে একটা ভার্চুয়াল টেবিল ডাটাবেসের মধ্যে ক্রিয়েট হয়, যেটা হচ্ছে আপনি যে সময় ওইটাকে কল করবেন, তো তখন ওই ভার্চুয়াল টেবিলের ভিতরে যে সকল ফাংশন আছে ওই ফাংশন গুলা কাজ করবে, আপনাকে ডাটাগুলো দেখাবে। তো এটা কিন্তু একটা ভার্চুয়াল টেবিল, যখনই কল করতেছেন তখনই ফাংশন গুলা কাজ করতেছে, এন্ড দেন ডাটাটা দেখতেছেন। সো এখানে একটু হইলেও পারফরমেন্সের একটু হইলেও সমস্যা আছে ভিউতে, বাট স্টিল ভিউ গুলা অনেক ইম্পর্টেন্ট এন্ড অনেক ভালো কাজ করে এটা কমন সিনারিও গুলাতে। আর একটা কনসেপ্ট আছে ডাটাবেসের, সেটা হচ্ছে স্টোর প্রসিডিওর। তো স্টোর প্রসিডিওর দিয়ে কি হয়, সেটা হচ্ছে যে আপনি একটা ফাংশন আগে বানায় রাখবেন, এন্ড ওই ফাংশন থেকে আপনি হচ্ছে একটা ফিজিক্যাল টেবিল বানাবেন। ওই ফিজিক্যাল টেবিলটা হচ্ছে বেসিক্যালি আপনার ক্লিন টেবিল বা ট্রান্সফর্ম টেবিল, যেটা আপনি হচ্ছে পাওয়ার বিআই তে আপনি হচ্ছে পাঠাইতে পারবেন, এন্ড দেন পাওয়ার বিআই দিয়ে আপনি হচ্ছে ডাটা ভিজুয়ালাইজেশন করতে পারবেন। সো কখন আমরা কোনটা ইউজ করি, তো ভিউটা আমরা ইউজ করি যে সময় আমার টাটা কাউন্ট বা টাটা সংখ্যা যদি কম থাকে, ধরেন 1 মিলিয়ন বা 500 বা 5 লাখ 9 লাখ এরকম যদি থাকে, আমরা ভিউ ইউজ করতে পারি। ভিউ খুব সুন্দর পারফরমেন্স প্রোভাইড করে আমাদেরকে। কিন্তু ডাটা যে সময় অনেক বেশি থাকে, যেমন 10 মিলিয়ন 30 মিলিয়ন এরকম যে সময় থাকে, তখন অ্যাকচুয়ালি আমরা প্রেফার করি স্টোর প্রসিডিওরে। এন্ড স্টোর প্রসিডিওরটা কি করা যায়, এসকিউএল এর ভিতরে আপনার হচ্ছে স্টোর প্রসিডিওর শিডিউলিং করা যায়। আপনার এখানে পাইথন লাগে না, এসকিউএল এর ভিতরেই শিডিউলিং করা যায়, এন্ড একটা স্পেসিফিক টাইমে ওই ফাংশনটা আপনার হচ্ছে রান করবে, এন্ড আপনার হচ্ছে নতুন ডাটাগুলা সে হচ্ছে জাস্ট রিফ্রেশ করে দিয়ে দিবে। তো এখানে একটা সিনারিও বলি, সিনারিও হচ্ছে প্রত্যেক মাসে আপনার হচ্ছে 5টা ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, এরপর হচ্ছে এমপ্লয়ি ডিপার্টমেন্ট। তো 3টা ডিপার্টমেন্ট ধরি, সেলস, এমপ্লয়ি আর হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট। তো 3টা ডিপার্টমেন্ট থেকে আপনি হচ্ছে আলাদা আলাদা এক্সেল ফাইলে প্রায় 10টা মতো ডাটা ফাইল পাইতেছেন, এন্ড সবগুলো হচ্ছে এক্সেল। তো আপনি ইনিশিয়ালি কি করবেন, আপনি হচ্ছে ইনিশিয়ালি আপনার এসকিউএল এর
ডাটাবেসের মধ্যে আপনি হচ্ছে আপনার টেবিলগুলা সেট আপ করবেন। তো এটাকে বেসিক্যালি স্কিমা সেট আপ বলা হয় বা টেবিল স্ট্রাকচার সেট আপ করা বলা হয়। তো আপনি 10টা টেবিলের জন্য আপনি ধরেন 7টা টেবিলের স্ট্রাকচার ক্রিয়েট করলেন, কারণ অনেকগুলা টেবিল আছে যেগুলোকে আপনি জাস্ট জয়েন করে ফেললেই আপনার হচ্ছে কাজ হয়ে যেতেছে, আপনার আলাদা আরো টেবিলগুলো লাগতেছে না। সো আপনি হচ্ছে 7টা টেবিল স্ট্রাকচার বানাইলেন এসকিউএল এর মধ্যে। এরপর আপনি হচ্ছে কি করবেন, আপনি হচ্ছে একটা স্পেসিফিক ফোল্ডার সিলেক্ট করবেন, ঠিক আছে? এন্ড এইখানের মধ্যে বটলনেকটা আসবে। আপনি হচ্ছে আপনার কম্পিউটারে একটা স্পেসিফিক ফোল্ডার সিলেক্ট করবেন এন্ড ওই ফোল্ডারের মধ্যে আপনি হচ্ছে কন্টিনিউয়াসলি আপনার র ডাটাগুলো রাখবেন। আর সেকেন্ডলি আপনি হচ্ছে একটা পাইথনের স্ক্রিপ্ট রেডি করবেন। সে কি করবে, সে হচ্ছে ওই স্পেসিফিক ফোল্ডার থেকে ওই র ডাটাগুলোকে সে কালেক্ট করবে। কালেক্ট করে সে হচ্ছে আপনার যে সকল আপনি স্কিমা বানাইছেন এসকিউএল ডাটাবেসের মধ্যে, ওই স্কিমাগুলোর মধ্যে বা ওই টেবিলগুলোর মধ্যে সে ডাটাগুলো হচ্ছে জাস্ট এড করে দিবে, ঠিক আছে? তো এরকম পাইথন দিয়ে আপনি একটা স্ক্রিপ্ট বানাবেন। এরপর কি করতে হবে, ওই পাইথন স্ক্রিপ্টটাকে আপনাকে কি করতে হবে, রিফ্রেশিং করতে হবে বা একটা শিডিউল করতে হবে। অর্থাৎ ধরেন প্রত্যেক মাসে প্রথম শুক্রবারে সকাল 7টার সময় ওই স্ক্রিপ্টটা যেন রান হয়। তো এরকম একটা শিডিউলিং করতে হবে। তো ওই শিডিউলিংটা আমরা হচ্ছে উইন্ডোজের একটা শিডিউলার আছে, ওইটা দিয়ে আমরা খুব সহজে করতে পারি। এন্ড এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে জেনারেলি বলা হয় একটা ক্রন জব। আর এছাড়াও আমাদের কাছে আরো কমপ্লিকেটেড বেশ কিছু টুলস আছে, যেমন মেজ নামে একটা টুলস আছে, এরপর আপাচি এয়ারফ্লো নামে একটা টুলস আছে। এগুলা দিয়েও বেসিক্যালি এরকম ক্রন জব গুলা করা যায়। সো আপনার পাইথন স্ক্রিপ্ট বানানো শেষ, এন্ড আপনার এখন ডাটাবেসের মধ্যে টেবিল স্ট্রাকচারের সাথে সাথে আপনার এখন অরিজিনাল ডাটাগুলোও আছে, রাইট? এখন আপনার কি করতে হবে, এখন অরিজিনাল ডাটাগুলা থেকে ডাটা এখন আপনাকে ট্রান্সফরমেশন করতে হবে, ডাটা এখন ক্লিনিং করতে হবে। কারণ দেখা যাইতেছে 7টা টেবিলের মধ্যে কোনো একটা টেবিলের মধ্যে আপনার হচ্ছে সেলস রিলেটেড ডেটা, কিন্তু ওইটা ডেটা টাইপ দেওয়া আছে টেক্সটে। সো আপনাকে অবশ্যই ওইটা ডাটা টাইপকে টেক্সট থেকে নাম্বারে নিতে হবে, এন্ড দেন খেয়াল রাখতে হবে যে কোনো রো মধ্যে বা কোনো সেলের মধ্যে এরর আসতেছে কিনা, বা কোনো জায়গাতে মিসিং ভ্যালু আছে কিনা। সো এই ধরনের ডিফারেন্ট ট্রান্সফরমেশন মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী বা সিনারিও বুঝে ট্রান্সফরমেশন করে ডাটা ক্লিনিং করে আপনি হচ্ছে আইদার ভিউ বানাইতে পারেন অথবা নতুন টেবিল বানাইতে পারেন। এন্ড ফাইনালি এই যে ভিউ গুলা এন্ড দেন নতুন টেবিল গুলা, এগুলা হচ্ছে আপনারা লোড করবেন পাওয়ার বিআই এর মধ্যে। এন্ড আপনারা তখন পাওয়ার বিআই তে ডিফারেন্ট ডেক্স বা পাওয়ার কোয়েরি দিয়ে আরেকটু ছোটখাটো ট্রান্সফরমেশন করে আপনারা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ডাটা ভিজুয়ালাইজেশন, ডিফারেন্ট আপনার যে বিজনেসের প্রবলেমস আছে ওই প্রবলেমগুলো আপনারা হচ্ছে আনসার রেডি করতে পারবেন। তো এইভাবে জেনারেলি লেভেল 3 তে কাজগুলো হয়। এন্ড এটা হচ্ছে একটা এন্টারপ্রাইজ লেভেলের আর্কিটেকচার। আমরা প্রথমে শুরু করতেছি একটা আমাদের আলাদা আলাদা সোর্স থেকে, এন্ড আমরা মাঝখানে সিকিউএল আনতেছি উইথ পাইথন, এন্ড ফাইনালি আমাদের হচ্ছে পাওয়ার বিআইটা, যেটা হচ্ছে আমাদের রিপোর্টিং বা প্রেজেন্টেশন, যেটা দিয়ে আমরা হচ্ছে প্রেজেন্টেশনটা করতেছি। তো এটা হচ্ছে লেভেল 3 আর্কিটেকচার। এন্ড এই আর্কিটেকচার হচ্ছে আমাদের বাংলাদেশে ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানিতে আছে, বাট মেজরিটি অফ দ্য কোম্পানিতে নাই। এন্ড এই আর্কিটেকচারের জন্য আসলে অনেক ভালো একটা আইডিয়া কিন্তু থাকতে হয় ডাটা অ্যানালিটিক্স এর বেসিক সম্পর্কে, ঠিক আছে? এন্ড এখানের মধ্যে 2-3টা সমস্যা আছে। সো প্রথম সমস্যা হচ্ছে এগেইন আমি হচ্ছে আমার অরিজিনাল ডাটাগুলা প্রথমে আমার হচ্ছে একটা লোকাল ফোল্ডারের মধ্যে আমি হচ্ছে কিন্তু প্রথমে রাখতেছি। সো ধরেন আমি যদি আমার লোকাল ফোল্ডারটা কোনোভাবে যদি ডিলিট করে ফেলি বা লোকাল ফোল্ডারটা যদি কোনোভাবে সরায় ফেলি, তাহলে কিন্তু পাইথন যে সময় স্ক্রিপ্টটা রান করবে অটোমেশন বা অটোমেটিক্যালি, তখন কিন্তু সে একটা বাড়ি খাবে, বা তখন কিন্তু সে খুঁজে পাবে না যে আমার ফাইলগুলো তো ওই ফোল্ডারের মধ্যে আপনি ডিরেকশন দিয়ে দিয়েছেন, ওই ফাইলগুলো তো ওই ফোল্ডারের মধ্যে নাই, সো আমি কিন্তু রান করতে পারতেছি না। সো এইটা হচ্ছে একটা বটলনেক। সেকেন্ড বটলনেক হচ্ছে এখানে আপনাকে মাল্টিপুল জায়গাতে আপনার কাজ করতে হচ্ছে। আপনাকে প্রথমে এক্সেল এর মধ্যে কাজ করতে হচ্ছে, আপনাকে পরে হচ্ছে এসকিউএল এর মধ্যে কাজ করতে হচ্ছে মানে ডাটাবেসের মধ্যে, এরপর হচ্ছে আপনার পাইথন দিয়ে আবার কাজ করতে হচ্ছে, এরপর আবার পাওয়ার বিআই দিয়ে কাজ করতে হচ্ছে। সো ডিফারেন্ট জায়গাতে আপনার হচ্ছে জাস্ট মুভ করা লাগতেছে, একবার এক্সেল, একবার পাওয়ার বিআই, একবার পাইথন, একবার সিকিউএল ডাটাবেস, এইভাবে কিন্তু মুভ করা লাগতেছে। সো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট বটলনেক আছে। বাট ওভারঅল যদি একবার এই সিস্টেমটা আপনি সেট আপ করতে পারেন, তাহলে আপনার কোম্পানিকে ভালো বেনিফিট প্রোভাইড করবে ফর এ লং টার্ম, যদি আপনি ভালোভাবে এটাকে মেনটেন করতে পারেন, ঠিক আছে? বাট স্টিল বটলনেক গুলো আছে যেগুলো কিন্তু ইনকনভিনিয়েন্ট
ইনকনভিনিয়েন্স নিয়ে আসতেছে সিস্টেমের মধ্যে, এন্ড একটু টাইম কনজিউমিং, এন্ড অলসো এখানে টাকা পয়সারও কিছু ব্যাপার আছে, তার বেশি টাকা পয়সা কিন্তু খরচ হবে এখানে। ফাইনালি লেভেল 4 যেটা, সেটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ফ্যাব্রিকের বিষয়টা। সো মাইক্রোসফট ফ্যাব্রিক হচ্ছে একটা এন্টারপ্রাইজ লেভেলের ইনফ্রাস্ট্রাকচার, যেটা হচ্ছে একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম, এন্ড এইখানের মধ্যে হচ্ছে আপনার সব ধরনের এক্সপিরিয়েন্স অ্যাভেলেবল। অর্থাৎ আপনাকে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে বা ডিফারেন্ট ডিফারেন্ট টুল নিয়ে আপনাকে দৌড়াদৌড়ি করা লাগবে না। এই মাইক্রোসফট ফ্যাব্রিকের ভিতরেই সবকিছু অ্যাকচুয়ালি করা পসিবল এজ ইট ইজ। ওকে, এন্ড আরেকটা কথা হচ্ছে যে এটা যেহেতু মাইক্রোসফটের প্রোডাক্ট, সো এক্সেল ফাইল বলেন, অথবা ওয়ার্ড ডকুমেন্ট বলেন, অথবা হচ্ছে ডিফারেন্ট প্রেজেন্টেশন ফাইল বলেন, তো সবগুলা জিনিস কিন্তু খুব সহজে, খুব সিমলেসলি আপনি হচ্ছে মাইক্রোসফট ফ্যাব্রিকের সাথে অ্যাড আপ করতে পারবেন, এন্ড আপনি হচ্ছে আপনার ডাটা অ্যানালিটিক্স এর কাজগুলো করতে পারবেন। ওকে, এন্ড কমপ্লিটলি হচ্ছে সলিউশনটা বা ইনফ্রাস্ট্রাকচার কমপ্লিটলি হচ্ছে ক্লাউড বেসড। আর আগে আমরা যে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলছিলাম, এটা কিন্তু আমরা লোকাল ইনফ্রাস্ট্রাকচারের উপর বেস করে বলছিলাম। তো এগুলা হচ্ছে জেনারেলি কোম্পানিতে একটা সার্ভার কম্পিউটার থাকে কোম্পানিতে, এন্ড ওই সার্ভার কম্পিউটারের মধ্যে জিনিসগুলা পড়া হয়, এন্ড সার্ভার কম্পিউটারের মধ্যে নেটওয়ার্কিং এর মাধ্যমে ডিফারেন্ট ডিফারেন্ট এমপ্লয়ি কম্পিউটারে জিনিসগুলা কিন্তু পাচার করা হয়। সো এটা হচ্ছে আমার লোকাল কম্পিউটার লেভেলের আর্কিটেকচার। বাট এটাকে আপনি যদি চান ক্লাউডে নিতে পারবেন। এখানে আছে আপনার ডাটাব্রিক্স আছে, স্নোফ্লেকের মতো সিস্টেম আছে। সো ডাটাব্রিক্স বা স্নোফ্লেকের এরপর অরাকল আছে। সো ওইগুলা দিয়েও আপনি হচ্ছে কি করতে পারবেন, আপনি হচ্ছে ডাটাগুলা স্টোর করতে পারবেন এন্ড দেন মুভ করতে পারবেন। তো ফেব্রিকের কাহিনী হচ্ছে আপনাকে এখানে স্নোফ্লেক ডাটাব্রিক্স এর মুভ করা লাগতেছে না, আপনি মাইক্রোসফটের ইকোসিস্টেমের মধ্যে সবকিছু করতে পারবেন। তো ফেব্রিক যেভাবে জিনিসটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে যে ফেব্রিকের একটা কনসেপ্ট আছে, কনসেপ্টটা হচ্ছে ওয়ান লেগ। তো আমরা হচ্ছে ওয়ান ড্রাইভ সম্পর্কে শুনছি, বাট এই ওয়ান ড্রাইভ থেকে ফেব্রিক নিয়ে আসছে ওয়ান লেগ। এন্ড ওয়ান লেগের মধ্যে ফেব্রিক হচ্ছে যত ধরনের ডেটা আপনি হচ্ছে রাখার চেষ্টা করবেন, সব ধরনের ডেটা সে হচ্ছে ওয়ান লেগের মধ্যে স্টোর করবে। এরপর ফেব্রিক হচ্ছে এমন ভাবে সিস্টেমটা ক্রিয়েট করছে, আপনি যে সময় একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডাটা নিয়ে যেতে চাবেন, তো তখন আসলে কোনো ধরনের কপি ক্রিয়েট করতে হবে না। আপনি ডাটাটাকে শর্টকাট করে নিয়ে যেতে পারবেন, আপনি ডাটাটাকে মিররিং বা রেপ্লিকেশন করে নিয়ে যেতে পারবেন, অথবা আপনি যদি চান যে ডাটার কপি নিতে আপনি সেটাও পারবেন। ঠিক আছে, বাট শর্টকাটের যে ফাংশন দেন মিররিং এর যে ফাংশন, এগুলা কিন্তু অনেক ইনটুইটিভ, এন্ড এগুলা কিন্তু আমাদের লাইফ অনেক কনভিনিয়েন্ট করে, কারণ এগুলার পারফরমেন্স অনেক আসলে বেটার। এরপর হচ্ছে আমরা সামনে গিয়ে কিছু ডেমো গুলা দেখবো, অর্থাৎ ফেব্রিকের মধ্যে আমরা কিভাবে ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্ট বানাইতে পারি। বাট ডেমোতে যাওয়ার আগে আমি হচ্ছে একটু আপনাদের কাছে আসতে চাই যে ওভারঅল আমি যে লেভেল 3 পর্যন্ত যে আর্কিটেকচার বা যে স্ট্রাকচার গুলা বলছি, এগুলা সম্পর্কে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? সাজ্জাদ বিন শাহিদ একজন হাত তুলছেন দেখতেছি। আমার একটা কোশ্চেন আছে। জি, নাসির আহমেদ ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম, আমি নাসির আহমেদ। আচ্ছা, আমি যে এসকিউএল তো দিয়ে এটা কি আনলিমিটেড ডাটা মানে কি, নাকি এটার উপর লিমিটেশন আছে? আবার মানে এটা জানার জন্য যে আচ্ছা, how many data বা how many rows we can actually deal with SQL actually. ওকে। সো এসকিউএল এর ব্যাপারটা হচ্ছে দুইটা ভাগে ভাগ করতে পারি আমরা। সেটা হচ্ছে যদি লোকাল কম্পিউটারে আপনার যদি এসকিউএলটা সেট আপ করেন, তাহলে এটা কিন্তু ডিপেন্ড করবে আপনার লোকাল কম্পিউটারের স্টোরেজের উপর। অর্থাৎ আপনার লোকাল কম্পিউটারে আপনি যদি একটা হার্ড ডিস্ক ইউজ করেন 500 গিগাবাইটের, এন্ড আপনি যদি এটাকে ফুললি ইউজ করেন আপনার ডাটাবেসের জন্য, তাহলে আপনার ডাটাবেসের সাইজ 500 গিগাবাইট। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ক্লাউড বেসড। তো এখানে হচ্ছে আপনি ওরাকলের সার্ভিস ইউজ করতে পারেন, আপনি স্নোফ্লেকের সার্ভিস ইউজ করতে পারেন, আপনি হচ্ছে আমাদের ফেব্রিকের সার্ভিসও ইউজ করতে পারেন। তো তখন হচ্ছে আপনাকে ডিফারেন্ট টায়ার আছে বা টিয়ার আছে, তো ডিফারেন্ট ডিফারেন্ট টিয়ারে আপনার হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট বিল আসবে। যেমন ফেব্রিকের কেসে ফেব্রিকের লাইসেন্সিং কস্টটা একটু কমপ্লিকেটেড, যেটা নিয়ে আমি হচ্ছে একটু ধারণা দিতে পারবো। তো ফেব্রিকের মধ্যে হচ্ছে F2 নামে একটা ক্যাপাসিটি আছে, এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ক্যাপাসিটি। সো F2 ক্যাপাসিটিতে আপনি হচ্ছে 2 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ ক্যাপাবিলিটি আপনি হচ্ছে পাবেন, এন্ড এটা হচ্ছে আপনার জন্য ফিক্সড। ঠিক আছে, আর F2 ক্যাপাসিটি এগুলো হচ্ছে পে এজ ইউ গো।
অর্থাৎ আপনি যত সময় চালাবেন ফেব্রিকের ক্যাপাসিটিটা, আপনার বিল তত সময় আসবে। তো জেনারেলি তারা যে হিসাবটা দেয় সেটা হচ্ছে আপনি যদি 24/7 ফেব্রিক F2 ক্যাপাসিটিটা যদি চালু করেন, তাহলে আপনার মাসে বিল প্রায় $250 মতো আসবে। কিন্তু আপনি কি করতে পারবেন, ওভারঅল এই বিলিংটাকে অপটিমাইজ করতে পারবেন, যেহেতু এটা পে এজ ইউ গো। অর্থাৎ ধরেন আপনি সপ্তাহে 5 দিন ইউজ করলেন 8 ঘন্টা করে, তাহলে আপনার বিল কিন্তু কমে মাসে $80-90 এরকম আসবে। সো এইভাবে অ্যাকচুয়ালি ক্লাউড বেসড এর আপনার লাইসেন্সিং এর যে কস্টটা, এগুলা কিন্তু ভ্যারি করে। আর লাইসেন্সিং এর সাথে অটোমেটিক্যালি তারা হচ্ছে কিছু স্টোরেজের ইনফরমেশন গুলা দিয়ে দেয়। সো ফেব্রিকের কেসে F2 ক্যাপাসিটি যদি আপনি ইউজ করেন, তাহলে হচ্ছে আপনি 2 টেরাবাইট পর্যন্ত ডেটা কি করে স্টোর করতে পারবেন। আর যদি আপনি লোকাল সলিউশন ইউজ করেন, তাহলে এটা ডিপেন্ড করবে আপনার কম্পিউটারের যে হার্ড ডিস্ক বা যে এসএসডি আপনি ইউজ করতেছেন ওইটার সাইজের উপর। আচ্ছা, আরেকটা যে ছোট্ট প্রশ্ন, আপনি ওই যে এক্সেল এর পাওয়ার কোয়েরি, আরেকটা বলেন যে পাওয়ার বি এর যে পাওয়ার কোয়েরি, এখন আমার যেটা ভিজুয়ালাইজেশন করলাম পাওয়ার বিআই দিয়ে, সেটা কি ক্যান আই কনভার্ট ইট টু দ্য আবার মানে ওইটার সঙ্গেই ফ্যাব্রিকে মানে এক্সেল এর পাওয়ার কোয়েরি দিয়ে কি আবার কি ইয়ে করা যাবে, মানে সাইমালটেনিয়াসলি ক্যান আই ওয়ার্ক উইথ দ্যাট? হ্যাঁ, সো ডাটা ফ্লো নামে একটা কনসেপ্ট আছে। এটার জন্য আবার ফেব্রিকে যাওয়া লাগে না, এটার জন্য হচ্ছে পাওয়ার বিআই যে সার্ভিস আছে, অর্থাৎ পাওয়ার বিআই অনলাইন। তো এটার মধ্যে অ্যাকচুয়ালি ডাটা ফ্লো জেন 1 আপনি হচ্ছে কাজ করতে পারবেন। সো ডেটা ফ্লোটা বেসিক্যালি কি, সেটা হচ্ছে পাওয়ার কোয়েরি অনলাইন। তো আপনি হচ্ছে আপনার এক্সিস্টিং যে লোকাল কম্পিউটারের যে সকল পাওয়ার কোয়েরি আছে, এই স্টেপগুলো আপনি হচ্ছে জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিতে পারবেন আপনার ডাটা ফ্লোতে, ঠিক আছে? এন্ড দেন আপনি হচ্ছে আপনার পাওয়ার বিআইতে জাস্ট পাওয়ার বিআইতে এন্ড অলসো এক্সেল এর মধ্যে আপনি হচ্ছে ইনস্টেড অফ ইউজিং দ্য পাওয়ার কোয়েরি ট্রান্সফরমেশন যেগুলো আপনি করছেন, আপনি ওইটা ডাটা ফ্লো থেকে ডাটা ফ্লো দিয়ে আপনি ওটাকে রিপ্লেস করতে পারবেন। সো এতে করে কি হবে, আপনার হচ্ছে একটু আর্কিটেকচারটা আরেকটু স্টাডি হবে, আর্কিটেকচারটা আরেকটু স্ট্রিমলাইন্ড হবে। এন্ড ডাটা ফ্লো গুলা সে কিন্তু কাজ করে ভার্চুয়াল কম্পিউটারের পাওয়ারের উপর, অর্থাৎ ইনস্টেড অফ ইউজিং আপনার কম্পিউটারের কনফিগারেশনের পাওয়ার, সে তখন মাইক্রোসফটের যে সকল ভার্চুয়াল কম্পিউটার আছে তো ওগুলার পাওয়ারের উপর কিন্তু কাজ করবে। কিন্তু এখানে হচ্ছে আপনার ইন্টারনেটের স্পিডের একটা ব্যাপার আছে, অর্থাৎ আপনি যে সময় রিফ্রেশে ক্লিক করবেন, তো কত তাড়াতাড়ি আপনার কাছে ডাটা রিফ্রেশ হয়ে আসবে, এটা হচ্ছে একটু হইলেও ইন্টারনেট স্পিডের উপর এটা ডিপেন্ডেন্সি চলে আসে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ফেব্রিকের মধ্যে ডেটা ফ্লো জেন 2 আছে, যেটা হচ্ছে আরেকটু বেশি ইনটুইটিভ এন্ড আরেকটু বেশি ফাস্টার। এন্ড আমরা হচ্ছে একটা লাইভ ডেমো দেখবো ছোট্ট করে ডাটা ফ্লো জেন 2 যে কি করা যায়। Any other question related to the architecture যেগুলো এক্সপ্লেন করছি? ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম জাহিদ ভাই। জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল, ফেব্রিক কি আমাদের কম্পালসারি ইউজ করা? মনে করেন ভাইয়া, ফেব্রিকটা আমি যেটা বুঝছি এটা অনলাইন একটা স্টোরেজ, এক্ষেত্রে আমি কি অন্য কোনো স্টোরেজ ইউজ করতে পারবো না, নাকি আমাকে ওয়ান লেগটা ইউজ করতে হবে সবসময়? ফেব্রিক, মানে আমরা ওয়ান লেগটা ইউজ করি। আচ্ছা, ফেব্রিক আসলে শুধুমাত্র স্টোরেজ সিস্টেম না, এটা হচ্ছে একটা কমপ্লিট অ্যানালিটিক্যাল সিস্টেম। আর আপনি যেটা বলতেছেন যে ফেব্রিকের মধ্যে আপনি আপনাকে সবসময় ওয়ান লেগ ইউজ করতে হবে কিনা, তো সেটা হচ্ছে যে এখানের মধ্যে তারা হচ্ছে একটা মানে স্পেশাল জিনিস করছে, সেটা হচ্ছে যে শর্টকাট এন্ড মিররিং। তো ধরেন আপনার ডেটাগুলা অরিজিনালি আছে ডাটাব্রিক্স এর মধ্যে বা স্নোফ্লেকের মধ্যে বা হচ্ছে এজিউর সিকিউর ডাটাবেসের মধ্যে, ঠিক আছে, বা অন্য ক্লাউড বেসড সফটওয়্যারের মধ্যে। তো আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছে ফেব্রিকের মধ্যে ডাটাগুলা মিররিং করে নিয়ে আসতে পারবেন। সো মিররিং কি, মিররিং হচ্ছে ডাটাগুলো অ্যাকচুয়ালি হাই স্পিডে কপি হবে, হাই স্পিডে কপি হবে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি নিয়ার রিয়েল টাইম বলা যায়। এন্ড কপি করে ডাটা হচ্ছে আপনার নিয়ে আসবে ফেব্রিকের ওয়ান লেকের মধ্যে, এন্ড দেন আপনি হচ্ছে ওই ডাটা নিয়ে আপনি হচ্ছে ডিফারেন্ট জায়গাতে আপনাকে কাজ করতে পারবে। আপনি হচ্ছে ওই ডাটাগুলো ইউজ করে আপনি হচ্ছে লেক হাউসের মধ্যে ডাটা রাখতে পারবেন, আপনি হচ্ছে ওয়্যার হাউসের মধ্যে ডাটা রাখতে পারবেন, আপনি হচ্ছে নোটবুক ইউজ করে ডাটা ট্রান্সফরমেশন করতে পারবেন, আপনি হচ্ছে সিকুয়েল কোয়েরি ইউজ করে ডাটা ট্রান্সফরমেশন করতে পারবেন, এন্ড দেন মেনি আদার থিংস। তো বেসিক্যালি আপনাকে অবশ্যই দিন শেষে ওয়ান লেকের মধ্যে ডাটা নিয়ে আসতে হবে,
এন্ড দেন আপনাকে হচ্ছে অ্যানালাইসিসের কাজগুলো করতে হবে। বাট ফ্যাক্ট হচ্ছে যে এই যে নিয়ে আসার যে কাজটা, এইটা ফেব্রিক আসলে অনেক সহজ করে দিছে তাদের যে সকল সিস্টেম, সরি তাদের যে সকল কম্পোনেন্ট আছে ওইগুলোর সাহায্যে। ওকে, তো আমি হচ্ছে তাহলে একটু সামনে যাই। তো ডেমোতে যাওয়ার আগে আমি হচ্ছে একটু ফেব্রিকের কম্পোনেন্ট সম্পর্কে একটু এক্সপ্লেন করতে চাইতেছি। তো আশা করতেছি আমার স্ক্রিনটা দেখা যাইতেছে। তো আপনার যে সময় জাস্ট আই হোপ এখানে অনেকে বিগিনার আছেন, আবার অনেকে এক্সপিরিয়েন্সড আছেন। তো যারা বিগিনার আছেন তাদেরকে বলবো যে আপনারা হচ্ছে একটু পাওয়ার বিআই সার্ভিসেস নিয়ে একটু এক্সপ্লোর করবেন, এন্ড পাওয়ার বিআই দিয়ে কিভাবে অ্যাকচুয়ালি ডাটা পাবলিশ করা যায়, রিপোর্ট পাবলিশ করা যায়, এগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন। আর যারা অলরেডি এক্সপিরিয়েন্স আছেন তাদের জন্য আমি বলতেছি, ফেব্রিকটা আগে ছিল app.fabric.com এ যাইতে হইতো ফেব্রিকের জন্য, কিন্তু এখন অ্যাকচুয়ালি app.powerbi.com এর মধ্যেই ফেব্রিক অ্যাকচুয়ালি চলে আসছে। এন্ড ফেব্রিক অ্যাকচুয়ালি কাজ করবে ওয়ার্ক স্পেসের উপর বেস করে, ঠিক আছে? যেমন আমি যদি এখানে আমার ওয়ার্ক স্পেস গুলো দেখাই, আমার এখানে অনেকগুলো ওয়ার্ক স্পেস আছে। এখন ডিফারেন্ট ওয়ার্ক স্পেসের মধ্যে আমার কিন্তু ডিফারেন্ট লাইসেন্সিং কিন্তু অ্যাপ্লাই করা। তো আমি একটা কাজ করি, আমি হচ্ছে একটা ওয়ার্ক স্পেসে যাই। হ্যাঁ, এখানে কি প্রশ্ন করতে পারি? জি বলেন। এই পাওয়ার বিআই মানে এই যে সাইটে ঢুকছেন, এখানে ঢুকছে তো আমাদের মানে আগে তো কিনতে হবে, এটা না কিনলে তো বা কোনো কোম্পানি মেল ছাড়া তো আমরা এখানে ঢুকতে পারবো না, আমরা তো পার্সোনাল মেল দিয়ে তো এখানে ঢুকতে পারবো না। তাহলে আমরা কি করবো? ধরে কোনো কোম্পানির সাথে আমরা ইনক্লুড নাই, আমরা নিজেরাই কাজ করতেছি, সেই ক্ষেত্রে কি করবো? সেক্ষেত্রে আসলে অনলাইনে, হ্যাঁ সেক্ষেত্রে আসলে অনলাইনে প্রচুর প্রচুর হচ্ছে ভিডিওস আছে যে কিভাবে আপনি হচ্ছে মাইক্রোসফটের ইমেল বানাইতে পারবেন, কিভাবে মাইক্রোসফটের ইমেলের সাহায্যে আপনি হচ্ছে পাওয়ার বিতে অ্যাকাউন্ট করতে পারবেন। সো আপনাকে যে সময় পাওয়ার বিতে অ্যাকাউন্ট করবেন, তো ইনিশিয়ালি আপনি হচ্ছে পাওয়ার বিআই এর 60 ডেজ এর একটা ট্রায়াল পাবেন, পাওয়ার বিআই প্রো লাইসেন্সের একটা 60 ডেজ এর ট্রায়াল পাবেন। এন্ড ওই 60 ডেজ এর ট্রায়ালের মধ্যে আপনাকে বেসিক্যালি যা এক্সপ্লোর করা আপনি হচ্ছে তখন এক্সপ্লোর করতে পারবেন। আর যদি আপনাকে 60 ডেজ এর পরেও যদি আপনি এক্সপ্লোর করতে চান, তখন হচ্ছে আপনাকে টাকা পয়সা দিতে হবে বা কিনতে হবে লাইসেন্স। এন্ড লাইসেন্স কেনার জন্য আপনি হচ্ছে ডলার ইনভেস্ট করে একটা ডেবিট কার্ড ইউজ করতে পারেন, অথবা আই থিঙ্ক অনেকগুলো ভেন্ডর আছে ফেসবুকের মধ্যে, তো তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যেটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে, সেটা হচ্ছে যে আপনার অর্গানাইজেশনের একটা ইমেল আইডি জোগাড় করা, এন্ড দেন আপনার অর্গানাইজেশনের আইটির সাথে কথাবার্তা বলা, তাহলে সে হচ্ছে তাকে যদি বুঝায় বলেন, তাহলে সে হচ্ছে আপনাকে নেসেসারি জিনিসগুলো ফেসিলিটেট করে দিবে, এন্ড দেন আপনি হচ্ছে অ্যাক্সেস করতে পারবেন, এন্ড দেন জিনিসগুলো এক্সপ্লোর করতে পারবেন। বাট যেহেতু আপনি হচ্ছে স্টুডেন্ট বা আপনি হচ্ছে শিখতে যাচ্ছেন, তাহলে হচ্ছে আপনাকে 60 ডেজ এর ট্রায়ালটা ইউজ করতে হবে। এন্ড 60 ডেজ এর ট্রায়াল শেষ হওয়ার পরে কি করবেন, তখন আরেকটা নতুন ভাবে আরেকটা আইডি খুলে আবার হচ্ছে 60 ডেজ এর ট্রায়াল বা এক্সপিরিয়েন্স করবেন। তো এইভাবে আসলে একটু কম বেশি ব্যাক এন্ড ফোর্থ করে জিনিসগুলো অ্যাকচুয়ালি করতে হবে। মোহাম্মদ রাফসান ভাই বলেন। ভাই আমি যেটা বলতেছিলাম এটা হচ্ছে কি যে আপনি পাওয়ার বিআই সার্ভিস, হ্যাঁ আপনি অলরেডি আপনি এখন যে প্রশ্নটা করছিল একজন, এই প্রশ্নের উত্তর অলরেডি পাওয়া গেছি। এটা আমি করতাম যে পাওয়ার বিআই সার্ভিসটা আসলে কি, হ্যাঁ, এবং এটা আমি কিভাবে পারচেজ করব। ওকে, এখন পাওয়ার বিআই সার্ভিসটা সম্পর্কে একটু যদি আইডিয়া দেন তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। হচ্ছে পলাশ ভাই একটু বলেন। আসসালামু আলাইকুম ভাই। পাওয়ার বিআইতে যে ইমেল আইডিটা খুঁজে ওটা তো হচ্ছে ইউনিভার্সিটি ইমেল আইডি খুঁজে। এখন ইউনিভার্সিটি ইমেল আইডি বলতে এখানে কি আমার ইউনিভার্সিটি ইমেল আইডি দিতে হবে ইউনিভার্সিটি থেকে খুঁজে, নাকি বিষয়টা আসলে কি? বিষয়টা হচ্ছে এত কমপ্লিকেটেড না। আপনারা হচ্ছে যদি গুগল মাইক্রোসফট 365 E3, তারপর হচ্ছে অফিস 365 E3, তো আপনারা এখানে গেলে এই যে E3 সাবস্ক্রিপশন, তো আপনারা এখানে ট্রাই ফর ফ্রিতে গেলে আপনাকে হচ্ছে রেজিস্ট্রেশনে নিয়ে যাবে। তো আমাকে মনে হয় দেখাবে না,
না দেখাইতেছে, হেডার সেশনে নিয়ে যাবে। তো আপনি হচ্ছে এখানে আপনার নর্মাল যে এক্সিস্টিং জিমেইল আইডি আছে ওই জিমেইল আইডিটা এখানে দিবেন। তারা কি করবে, তারা অটোমেটিক্যালি ওইটাকে মাইক্রোসফটের ইমেল আইডিতে কনভার্ট করে নিয়ে দিবে। এন্ড ফাইনালি যে সময় আপনি এড পেমেন্ট কনফার্ম এন্ড কমপ্লিট অর্ডার এখানে চলে আসবেন, এখানে কিচ্ছু করা লাগবে না। এখানে যে সময় এই ফিল আপ করে চলে আসবেন তখন অটোমেটিক্যালি আপনি চলে যাবেন app.powerbi.com, এন্ড দেন তারা এখানে অটোমেটিক্যালি ডিটেক্ট করতে পারবে যে আপনি নতুন একটা অ্যাকাউন্ট বানাইছেন। এন্ড দেন ওইখান থেকে আপনাকে কন্টিনিউ ক্লিক করতে হবে, এন্ড দেন 5 থেকে 6 মিনিটের মধ্যে ওয়েট করতে হবে। তারা হচ্ছে আপনার জন্য আপনার সিস্টেমটা এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দেবে। এন্ড দেন আপনি হচ্ছে পাওয়ার বিআই সার্ভিসটা ইউজ করতে পারবেন, 60 দিনের ট্রায়াল পাবেন। এন্ড আপনি হচ্ছে পাওয়ার বিআই এর ডিফারেন্ট প্রিমিয়াম যে ফিচার গুলো আছে ওগুলো ইউজ করতে পারবেন। তো এই হচ্ছে একটা প্রসেস। আর এছাড়াও ইউটিউবের মধ্যে যদি আপনারা সার্চ করেন যে ফ্রি পাওয়ার বিআই সার্ভিস অ্যাকাউন্ট ক্রিয়েশন, আপনার এরকম হাজার হাজার ভিডিও পাবেন। তো জাস্ট একটা জিনিস খেয়াল করবেন যে লেটেস্ট ভিডিওগুলা দেখবেন, যেগুলো হচ্ছে 3 মাস পুরাতন, 6 মাস পুরাতন, এরকম ভিডিওগুলো দেখবেন। 2-3 বছর পুরাতন ভিডিও স্কিপ করবেন। তো এটা গেল কিভাবে অ্যাকাউন্ট করতে পারি, দেখতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে যে পাওয়ার বিআই সার্ভিসটা কি। তো পাওয়ার বিআই রিপোর্ট নিয়ে আমরা যে সময় কাজ করি, পাওয়ার বিআই রিপোর্ট আমরা যে সময় বানাই, তো এগুলা হচ্ছে আমি আমার জাস্ট লোকাল কম্পিউটারে এগুলা ক্রিয়েট হয়েছে। এগুলো তো আমি কারোর সাথে এফেক্টিভলি বা সুন্দরভাবে শেয়ার করতে পারতেছি না। আমি যদি শেয়ার করতে চাই তাহলে আমি হচ্ছে আপনাকে আমার পাওয়ার বিআই ফাইলটা দিতে পারবো, এন্ড দেন আপনি হচ্ছে ওইটা ওপেন করে আপনি হচ্ছে দেখতে পারবেন। এটা কিন্তু অনেক টাইম কনজিউমিং এন্ড অনেক কিন্তু একটা হ্যাসেল। তো আপনার এখানে নিজের পাওয়ার বিআই ইনস্টল থাকা লাগবে, আপনার হচ্ছে দেন আমার ফাইলটা আপনি ওপেন করে দেখতে হবে। কিন্তু পাওয়ার বিআই সার্ভিস দিয়ে কি করা যায়, এই যে শেয়ারিংটা, রিপোর্ট শেয়ারিংটা, এটা হচ্ছে খুব সুন্দরভাবে করা যায়। আপনি হচ্ছে পাওয়ার বিআই সার্ভিসের মধ্যে লিংক জেনারেট করতে পারবেন, এন্ড যে সময় লিংকটা আমাকে দিয়ে দিবেন তখন হচ্ছে আমি জাস্ট লিংকে ক্রিয়েট করে আমার ওয়েব ব্রাউজারের মধ্যে আমি হচ্ছে আমার রিপোর্টগুলো দেখতে পারবো। সো এটা হচ্ছে জাস্ট ওয়ান অফ দ্য মেইন ইউজ কেসেস অফ পাওয়ার বিআই সার্ভিস। এছাড়াও পাওয়ার বিআই সার্ভিসের মধ্যে হচ্ছে আর ওই অটোমেশনের জন্য রিপোর্ট রিফ্রেশের একটা কনসেপ্ট আছে, এটা করা যায়। এছাড়াও পাওয়ার বিআই সার্ভিসের মধ্যে সিকিউরিটি ধরনের জিনিসপত্র আছে, এগুলো ইমপ্লিমেন্ট করা যায়। এছাড়াও আপনি হচ্ছে স্পেসিফিক মানুষের সাথে রিপোর্ট শেয়ার করতে চান, তো তাদেরকে জাস্ট লিমিট করে দিতে পারবেন পাওয়ার বিআই সার্ভিসের মধ্যে। এছাড়াও আরো আদার জিনিস মানে ইউজ কেস আছে যেগুলো অ্যাকচুয়ালি বলতে গেলে অনেক মানে লম্বা হয়ে যাবে, কারণ আমাদের কাছে টাইম ফ্রেমটা একটু টাইট। তো এটা হচ্ছে পাওয়ার বিআই সার্ভিসের জাস্ট একটা হাই লেভেল ওভারভিউ। তো আমি হচ্ছে একটু ফেব্রিক নিয়ে জাস্ট একটা আন্ডারস্ট্যান্ডিং বা একটা আইডিয়া দেই, এরপর হচ্ছে আমি ডেমোগুলোতে মুভ করব। সো এটা হচ্ছে আমার একটা মাইক্রোসফট ফ্যাব্রিকের ওয়ার্ক স্পেস, যেটাতে হচ্ছে আমি কাজ করছি, কম বেশি কাজ করছি। তো জেনারেলি কি করতে হয়, যে সময় একটা ওয়ার্ক স্পেস বানাইতে হয়, তো আমি যদি ওয়ার্ক স্পেসে যাই, নিউ ওয়ার্ক স্পেসে ক্লিক করে আমি এখানে নতুন ওয়ার্ক স্পেসের নাম দিতে হবে, এন্ড দেন অ্যাডভান্সডে গিয়ে এখানে দেখেন অনেকগুলো লাইসেন্সের মোড আছে। হ্যাঁ, তো প্রো, ট্রায়াল, প্রিমিয়াম পার ইউজার এগুলো হচ্ছে পাওয়ার বিআই এর লাইসেন্স। আর ফেব্রিকের জন্য আপনাকে এখান থেকে ফেব্রিক ক্যাপাসিটি সিলেক্ট করতে হবে, এন্ড দেন একটা স্পেসিফিক ক্যাপাসিটি এটার সাথে হচ্ছে এড করে দিতে হবে। ঠিক আছে। আর জেনারেলি আগে কি হইতো, আগে হচ্ছে ফেব্রিকের ট্রায়ালও ফ্রি পাওয়া যেত, কিন্তু মাইক্রোসফট এখন এখানে একটা নিয়ম করছে, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট যদি 90 দিন পুরাতন হয় তাহলে তারা হচ্ছে আপনাকে ফেব্রিকের ফ্রি ট্রায়ালটা অফার করতে পারে। ঠিক আছে, 90 দিন পুরাতন হইতে হবে। কিন্তু আগে ইনিশিয়ালি যে সময় ফেব্রিক লঞ্চ করছিল, যে সময় আমরা সবাই এখন যারা কাজ করতেছি তারা শিখতেছিলাম, তখন জিনিসগুলো অনেক সহজ ছিল। আমরা হচ্ছে জাস্ট নতুন অ্যাকাউন্ট বানানোর সাথে সাথে আমরা হচ্ছে ফেব্রিকের 60 ডেজের একটা ট্রায়াল পেয়ে যেতাম, এন্ড আমরা হচ্ছে তখন অনেক এক্সপেরিমেন্ট এটা সেটা আমরা হচ্ছে করতে পারছিলাম। বাট এখন হচ্ছে জিনিসটা একটু তারা টাইট করছে। তো আপনাকে অ্যাকাউন্ট বানানোর পর মিনিমাম 90 দিন ওয়েট করতে হবে, এন্ড এরপর আপনি হচ্ছে ফেব্রিক্যাল ট্রায়াল পাবেন 60 দিনের জন্য, এন্ড ওই 60 দিনের মধ্যে আপনি হচ্ছে ফেব্রিক ইউজ করতে মানে একটু দেখতে পারেন। বাট নেভারদালেস আমরা মনে করি যে আমাদের ক্যাপাসিটি মানে ফেব্রিক ট্রায়ালে আমরা হচ্ছে জিনিসগুলো করতেছি। সো এইটা কিন্তু আমি আমার একটা ট্রায়াল ওয়ার্ক স্পেসের মধ্যে আমি করতেছি। সো প্রথমে যেটা দেখতেছেন এই যে একটা ক্যানভাস, তো এই ক্যানভাসটাকে অ্যাকচুয়ালি বলা হয় টাস্ক ফ্লো। তো এই ক্যানভাসটা আসলে কোনো মানে এখানে কোনো কাজ হইতেছে না বা কিছু হইতেছে না, এটা হচ্ছে জাস্ট একটা প্ল্যানিং টাইপের। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখেন আমি অনেকগুলো স্টেপ লিখে রাখছি। যেমন প্রথমে হচ্ছে আমার সিআরএম ডাটা আসতেছে, এরপর হচ্ছে আমার মিররিং করতেছি, এরপর হচ্ছে আমি আমার শেয়ার পয়েন্টের ডাটা আনতেছি। তো এইগুলো হচ্ছে ডিফারেন্ট আমি হচ্ছে সেগমেন্ট করে রাখছি। ঠিক আছে, এন্ড যে সময় আমি সেগমেন্টে ক্লিক করতেছি তখন আমাকে শুধুমাত্র ওই সেগমেন্টের আন্ডারে আইটেমগুলা সে হচ্ছে দেখাইতেছে। এরপর আমি হচ্ছে আরেকটা রাখছি, সেটা হচ্ছে র। তো র হচ্ছে বেসিক্যালি আমার একটা ডাটাবেস,
যেটার মধ্যে আমি হচ্ছে আমার ইনিশিয়াল ডাটাগুলা কপি করে এনে রাখছি, বা ইনিশিয়াল ডাটাগুলো আমি শর্টকাট করে এনে রাখছি। এরপর হচ্ছে ট্রান্সফর্মড, এটা হচ্ছে আরেকটা ডাটাবেস বা আরেকটা লেয়ার বলতে পারে, যেটার মধ্যে আমি হচ্ছে ডাটা ট্রান্সফরমেশন করে আমার হচ্ছে ট্রান্সফর্ম ডাটাগুলো রাখছি। তো এই ট্রান্সফর্ম লেয়ারের মধ্যে আমার অরিজিনাল ডাটাগুলোও আছে, আবার আমার ট্রান্সফর্ম করা ডাটাগুলোও আছে। এন্ড ফাইনালি কিউরেটেড, কিউরেটেড হচ্ছে আরেকটা লেয়ার, যেটার মধ্যে আমরা জেনারেলি আমার একদম শুধুমাত্র ক্লিন ডাটাগুলা আমি হচ্ছে শুধুমাত্র কিউরেটেড এর মধ্যে পাঠাবো, এন্ড কিউরেটেড এর মধ্যে শুধুমাত্র ক্লিন ডাটাগুলা থাকবে। এন্ড ফাইনালি হচ্ছে আরেকটা স্টেপ বা ফাইনাল স্টেপ, সেটা হচ্ছে ডাটা ভিজুয়ালাইজেশন, যেটা হচ্ছে বেসিক্যালি পাওয়ার বিআই রিপোর্ট। আমরা হচ্ছে কি করব, এই কিউরেটেড লেয়ারের মধ্যে যে সকল ক্লিন ডাটা আমরা রাখছি, আমরা ওই ডাটাগুলো আমার পাওয়ার বিআই রিপোর্টের সাথে কানেক্ট করে আমরা হচ্ছে আমাদের ভিজুয়ালাইজেশন বা রিপোর্টের ডিফারেন্ট কাজ করব। এখন আমরা চলে যাব একদম প্রথম স্টেপে, সেটা হচ্ছে দেখেন ডাটা অর্কেস্ট্রেশন নামে একটা স্টেপ আছে। ওকে, এটা হচ্ছে বেসিক্যালি একটা পাইপলাইন বা অর্কেস্ট্রেশন মানে হচ্ছে অটোমেশন করার যে সিস্টেম, ওইটাকে অ্যাকচুয়ালি অর্কেস্ট্রেশন বলা হয়। তো আমরা হচ্ছে ফেব্রিকের একটা পাইপলাইন নামক একটা কম্পোনেন্ট আছে, ওইটা দিয়ে কি করতে পারি, এই ফুল জিনিসগুলো আমরা হচ্ছে অটোমেট করতে পারি। তো অর্থাৎ প্রথমে কি হবে, প্রত্যেক সপ্তাহে সোমবারে সকাল 7টার সময় তুমি প্রথমে এই ডাটাটা লোড করবা, এরপর তুমি এখান থেকে লোড করবা, এরপর তুমি এখান থেকে লোড করবা, এখানে তুমি হচ্ছে স্টোর করবা, এরপর এখান থেকে অরিজিনাল ডাটা ট্রান্সফর্মের মধ্যে পাঠাবা, এরপর ট্রান্সফর্মের মধ্যে তুমি হচ্ছে ট্রান্সফরমেশন করবা, এরপর ট্রান্সফরমেশন করা ফাইলগুলা তুমি হচ্ছে কিউরেটেডের মধ্যে পাঠাবা, এন্ড কিউরেটেডের মধ্যে যে ডাটাগুলো আছে ওগুলা দিয়ে তুমি হচ্ছে ডাটা ভিজুয়ালাইজেশন করবা। সো এই যে ফুল স্টেপ বাই স্টেপ প্রসেস, এটা হচ্ছে আমরা ডাটা অর্কেস্ট্রেশনের সাহায্যে আমরা হচ্ছে অটোমেশন করতে হয়। অর্থাৎ প্রত্যেক সপ্তাহে আমাকে ম্যানুয়ালি এই প্রত্যেকটা কম্পোনেন্টে গিয়ে আমাকে হচ্ছে ম্যানুয়ালি কাজ করা লাগতেছে না, এটা হচ্ছে অটোমেটিক্যালি সে তার নিজের কাজ করবে, এন্ড দেন সে নেক্সট স্টেপে যাবে, নিজের কাজ করবে নেক্সট স্টেপে যাবে, নিজের কাজ করবে নেক্সট স্টেপে যাবে, এইভাবে অ্যাকচুয়ালি হবে। এন্ড এই ক্যানভাসটাকে বলা হয় টাস্ক ফ্লো। এটার সাহায্যে আমরা হচ্ছে একটা প্ল্যানিং করতে পারি, বা আমরা হচ্ছে একটা ওভারভিউ দিতে পারি যে আমরা কি কাজ করতেছি এই ওয়ার্কস্পেসের মধ্যে। তো এখন এই যে আর্কিটেকচার এখানে একটা দেখা যাইতেছে, এইগুলাকে বেসিক্যালি এক ধরনের টাটা আর্কিটেকচার বলা হয়। তো এই আর্কিটেকচারটাকে আমরা অ্যাকচুয়ালি বলে থাকি মেডালিয়ন আর্কিটেকচার। তো মেডালিয়ন আর্কিটেকচারের মধ্যে আমার হচ্ছে তিনটা লেয়ার থাকে, আর একটা হচ্ছে জোন থাকে। সো প্রথম জোনটা হচ্ছে ল্যান্ডিং জোন, যে এগুলো হচ্ছে আমার ল্যান্ডিং জোন, অর্থাৎ আমার ডাটা সোর্স কোন কোন জায়গা থেকে ডাটা আসতেছে সেগুলোর একটা ইনফরমেশন। সো আমার কিন্তু এই ওয়ার্কস্পেসের মধ্যে 3 জায়গা থেকে ডাটা আসতেছে। আমার হচ্ছে সিআরএম ডাটা আসতেছে হচ্ছে একটা ইআরপি একটা ডাটাবেস সিস্টেম থেকে, এরপর আমার এখানে মিররিং করতেছি আমি হচ্ছে এজিউর সিকুয়েল ডাটাবেস থেকে, এরপর স্নোফ্লেক থেকে, আর শেয়ার পয়েন্টের একটা এক্সেল ফাইল আছে, ওই এক্সেল ফাইলটা থেকে আমি হচ্ছে ডাটা আনতেছি। সো আমার হচ্ছে 4টা জায়গা থেকে আসতেছে। প্রথম হচ্ছে যে লোকাল ইআরপি, এরপর হচ্ছে এজিউর সিকুয়েল ডাটাবেস স্নোফ্লেক, আর এরপর হচ্ছে আমার শেয়ার পয়েন্টের এক্সেল ফাইল। তো ডাটাগুলো প্রথমে কোথায় আসবে, আমার এই র লেয়ারে আসবে, এরপর ট্রান্সফর্মে যাবে, কিউরেটেডে যাবে, ভিজুয়ালাইজেশন হবে। সো এই ফুল প্রসেস এগুলাকে অ্যাকচুয়ালি এই ডাটা আর্কিটেকচারটাকে অ্যাকচুয়ালি বলা হয় মেডালিয়ন আর্কিটেকচার। এখন ফেব্রিকের মধ্যে কিছু কোর কম্পোনেন্ট আছে, তো এন্ড এই কম্পোনেন্ট গুলা দিয়ে হচ্ছে আমরা কাজ করে থাকি। তো আমি যদি এখানে এড এর মধ্যে ক্লিক করি, সরি এড না, নিউ আইটেমের মধ্যে যদি ক্লিক করি, তাহলে এই যে দেখেন এই সবগুলো আইটেম হচ্ছে আমার মাইক্রোসফট ফেব্রিকের ডিফারেন্ট কম্পোনেন্ট বা আইটেম। তো জেনারেলি সবচেয়ে বেশি ইউজ যেটা হয় সেটা হচ্ছে লেক হাউস, আর আরেকটা হচ্ছে আমার ওয়্যার হাউস। তো লেক হাউসের মধ্যে আমরা হচ্ছে ডেটা নিয়ে আসি, বা লেক হাউসটাকে আমি যদি একটু সিম্পলিফাই করে বলি, এটা হচ্ছে এক ধরনের ডাটাবেস, ফেব্রিকের ডাটাবেস। কিন্তু লেক হাউসের বেশ কিছু পার্কস আছে, বা লেক হাউসের হচ্ছে বেশ কিছু ফিচার্স আছে। এরপর সিমিলারলি আরেকটা আছে, সেটা হচ্ছে ওয়্যার হাউস। সো ওয়্যার হাউস হচ্ছে আরেক ধরনের ডেটাবেস। এখন ডিফারেন্সটা কি লেক হাউস আর ওয়্যার হাউসের মধ্যে? তো লেক হাউসের মধ্যে আমরা হচ্ছে শুধুমাত্র ডাটা হচ্ছে পাইস্পার্ক একটা কোড, সরি পাইস্পার্ক একটা ল্যাঙ্গুয়েজ আছে। তো পাইস্পার্কের সাহায্যে আমরা হচ্ছে ডেটা লেক হাউসের মধ্যে আমরা লোড করতে পারি। আমরা হচ্ছে নর্মাল সিকুয়েল কোয়েরি দিয়ে ডেটা লেক হাউসের মধ্যে লোড করতে পারি না। কিন্তু ডেটা একবার লোড করার পর সিকুয়েল কোয়েরি দিয়ে আমরা হচ্ছে ডেটাটাকে এক্সপ্লোর করতে পারি, ডেটা অ্যানালাইসিস করতে পারি লেক হাউসের মধ্যে। আর ওয়্যার হাউসের মধ্যে আমি আবার কি করতে পারি, আমি হচ্ছে এসকিউএল দিয়েও ডেটা লোড করতে পারি, আর এসকিউএল দিয়ে আমি হচ্ছে ওয়্যার হাউসের মধ্যে ডাটা অ্যানালাইসিসও আমি হচ্ছে করতে পারি।
বাট মেইন ডিফারেন্স হচ্ছে এইটা। তো এটা গেল লেক হাউস আর ওয়্যার হাউস, এগুলো হচ্ছে মেইন টু স্টোরেজ বা ডাটা স্টোরেজ বা ডাটাবেসের কম্পোনেন্ট। আর এছাড়াও বেশ কিছু আমার হচ্ছে ওই বেশ কিছু আমার হচ্ছে সফটওয়্যার আছে বা টুলস আছে। ফর এক্সাম্পল ডেটা ফ্লো জেন 2। তো ডেটা ফ্লো জেন 2 হচ্ছে বেসিক্যালি পাওয়ার কোয়েরি অনলাইনের অ্যাডভান্স লেভেল বা ভার্সন 2 বলতে পারেন। তো ডেটা ফ্লো জেন 2 তে আমরা হচ্ছে সোর্স থেকে ডেটা আমাদের পাওয়ার কোয়েরিতে নিয়ে আসতে পারি, ডাটা হালকা পাতলা আমরা হচ্ছে ট্রান্সফরমেশন করতে পারি, এন্ড দেন ডেস্টিনেশন হিসেবে আমরা হচ্ছে লেক হাউস অথবা ওয়্যার হাউস সিলেক্ট করে দিতে পারি। এরপর আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছি ডাটা পাইপলাইন আছে। তো ডাটা পাইপলাইন দিয়ে আমরা হচ্ছে আমাদের যে ফুল স্টেপ বাই স্টেপ প্রসেস এগুলা হচ্ছে আমরা সিমলেসলি সাজাইতে পারি। হ্যাঁ, অর্থাৎ তুমি প্রথমে ডাটা ফ্লো জেন 2 দিয়ে ডাটা নিয়ে আসবা, এরপর হচ্ছে ওয়্যার হাউসের মধ্যে সিকুয়েল কোয়েরি দিয়ে ডাটা ট্রান্সফরমেশন করবা, এরপর তুমি হচ্ছে পাওয়ার বিএ দিয়ে ডেটা রিপোর্টিং করবা। তো এরকম যে স্টেপ বাই স্টেপ কাজ হবে এগুলাকে আমি হচ্ছে অটোমেশন করতে পারি, আর হচ্ছে একটা শিডিউলিং করে ফেলতে পারি যেন প্রত্যেক সপ্তাহে সে অটোমেটিক্যালি যেন কাজগুলা করতে পারে। এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে নোটবুক। সো নোটবুক দিয়ে হচ্ছে আমরা পাইথনের কোড লিখতে পারি এন্ড স্পার্ক ইঞ্জিনের উপর বেস করে পাইস্পার্কে কাজ করতে পারি। তো এখন একটা কোয়েশ্চেন আসতে পারে যে স্পার্কটা কি বা পাইস্পার্কটা কি। তো পাইস্পার্ক আর স্পার্ক হচ্ছে আপাচি স্পার্ক নামে হচ্ছে একটা অনেক পপুলার একটা ফ্রেমওয়ার্ক আছে, যেটা দিয়ে খুব সহজে খুব এফিশিয়েন্টলি বিগ ডাটা হ্যান্ডেল করা যায়। যখন বিগ ডাটার ডেফিনেশনটা কি, তো বিগ ডাটার আসলে কোনো স্পেসিফিক ডেফিনেশন নাই, বাট নর্মাল সেন্সে যদি বলি তাহলে ডেটা যে সময় অনেক বেশি থাকবে, লাইক বিলিয়ন ট্রিলিয়ন রোজ থাকবে, তো তখন অপটিমাইজলি যদি আপনি ডেটা নিয়ে কাজ করতে চান, তো তখন আপনাকে অবশ্যই স্পার্ক ইঞ্জিনে বা পাইস্পার্ক দিয়ে আপনি হচ্ছে তখন কাজ করতে পারবেন। আর জেনারেলি অ্যাপাচি স্পার্ক বা পাইস্পার্ক এগুলো হচ্ছে লোকাল কম্পিউটারে সেট আপ করা অনেক বেশি টাফ, বাট মাইক্রোসফট ফ্যাব্রিকের মধ্যে আপনারা হচ্ছে অটোমেটিক্যালি এই সেট আপটা পেয়ে যাচ্ছেন। আপনি হচ্ছে জাস্ট নোটবুকে গিয়ে আমি একটু দেখাই, যখন নোটবুকটা লোড হচ্ছে এটা দেখতে অলমোস্ট সিমিলার টু জুপিটার নোটবুক। তো নোটবুকে গিয়ে আপনি যে সময় যে দেখেন এখান থেকে পাইস্পার্কটা সিলেক্ট করবেন, এরপর আপনি হচ্ছে জাস্ট কানেক্টে ক্লিক করলে আপনার হচ্ছে স্পার্ক ইঞ্জিনটা শুরু হয়ে যাবে, এরপর থেকে আপনি হচ্ছে পাইস্পার্ক দিয়ে আপনার ডেটাগুলা লোড করে বা ডেটাগুলো হচ্ছে নিয়ে এসে আপনি হচ্ছে কাজ করতে পারবেন। তো নোটবুকের মধ্যে আপনার হচ্ছে ওই ডেটা আইটেম গুলো এড করতে হবে, এখানে আপনি লেক হাউস ওয়্যার হাউস আপনি হচ্ছে এড করতে পারেন, এন্ড দেন এখানে এড করা লেক হাউস ওয়্যার হাউসের টেবিল গুলা আপনি হচ্ছে রেফার করে আপনি হচ্ছে এইখানে কোডের সাহায্যে আপনি হচ্ছে কাজ করতে পারবেন। অলমোস্ট কনসেপ্টটা কিন্তু অলমোস্ট সিমিলার টু জুপিটার নোটবুক বা পিএস কোড দিয়ে যদি আপনারা পাইথন ইউজ করে থাকেন ওইটার সাথে। আরেকটা আইটেম, আচ্ছা আরেকটা আইটেম আছে, আরেকটা আইটেম হচ্ছে সিমান্টিক মডেল। তো আমি আসতেছি কোয়েশ্চনে। তো সিমান্টিক মডেলটা হচ্ছে বেসিক্যালি আমরা হচ্ছে ওয়্যার হাউস যে সময় বানাবো, ওয়্যার হাউস আমরা হচ্ছে জেনারেলি কিউরেটেড লেয়ারের মধ্যে আমরা জেনারেলি ওয়্যার হাউস রাখি, আর র লেয়ার ট্রান্সফর্ম লেয়ারে আমরা জেনারেলি লেক হাউস রাখি। তো কিউরেটেড লেয়ারে আমরা যে সময় ওয়্যার হাউস রাখবো, তো ওয়্যার হাউসের মধ্যে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ডাটা মডেল ক্রিয়েট করতে পারি। তো ডাটা মডেল মানে কি, তো আপনারা যে সময় পাওয়ার বিতে যে সময় ডিফারেন্ট প্রজেক্টে কাজ করেন, তখন পাওয়ার বিতে হচ্ছে ডাটা মডেলিং বানাইতে হয়, যেমন ডিফারেন্ট ডাইমেনশন টেবিল থাকে, ডিফারেন্ট ফ্যাক্ট টেবিল থাকে, এন্ড দেন ফ্যাক্ট টেবিলের ডিফারেন্ট কলামের সাথে ডাইমেনশন টেবিলের ডিফারেন্ট কলাম জয়েন করতে হয়। সো এই যে ডাটা মডেলিং এর যে জিনিসগুলা আপনারা হচ্ছে ওইগুলা ওয়্যার হাউস লেভেলে করতে পারবেন, এন্ড এই মডেলিংটা বানানোর পর ওইটাকে আপনি হচ্ছে একটা সিমান্টিক মডেল আইটেম হিসেবে আপনার ওয়ার্কস্পেসের মধ্যে সেভ করতে পারেন। এন্ড পাওয়ার বিআইতে আপনি হচ্ছে কি করতে পারবেন, জাস্ট ওই সিমান্টিক মডেলটা কানেক্ট করে আপনার এক্সিস্টিং টেবিল এন্ড দেন এক্সিস্টিং মেজার গুলো আপনি হচ্ছে লোড করতে পারবেন, এন্ড দেন আপনার ভিজুয়ালাইজেশন গুলো করতে পারবেন। সো ওভারঅল খুবই ইনটুইটিভ ওয়েতে আপনারা হচ্ছেন কাজ করতে পারবেন যদি সিমান্টিক মডেল দিয়ে আর কি। তো এগুলো হচ্ছে বেসিক্যালি, এছাড়াও আরো অনেক কম্পোনেন্ট আছে, বাট এগুলো হচ্ছে একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট যেগুলো হচ্ছে আমাদের সবসময় কাজে দরকার পড়ে বা সবসময় হচ্ছে আমরা এগুলা দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করে থাকি। ওকে, তো আমি প্রথমে তাসলিমা আপুর কাছে আসবো, প্লিজ আপু বলবেন। হ্যাঁ ভাইয়া, আপনি যে একটা দেখাইলেন, কি বলে, একটা
চার্ট দেখাইলেন, হ্যাঁ ট্রি এর মতো। আমি যখন আমার পাওয়ার বিআইটা ওপেন করতে যাচ্ছি, এটা তো আমার এখানে দেখাচ্ছে না। এটা কি ক্রিয়েট করে নিছেন আপনি? এটা কথা বলতেছেন? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটা এটা হচ্ছে ক্রিয়েট করে নিয়েছি। ইয়েস। এটা কোথা এটা থেকে গিয়ে ক্রিয়েট করতে হয়? এটা হচ্ছে জেনারেলি আপনার এই যে এড এর মধ্যে গিয়ে, এটা হচ্ছে অবশ্যই ফেব্রিক না, ফেব্রিক লাগবে না। এই যে এড এর মধ্যে গিয়ে আপনার হচ্ছে এখান থেকে ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম নিয়ে আসতে হবে। মানে এই যে গেট ডেটা, এরপর হচ্ছে প্রিপেয়ার ডেটা, এরপর হচ্ছে অ্যানালাইজ এন্ড ট্রেইন ডেটা। সো এন্ড দেন এগুলাকে আপনি হচ্ছে এডিট করতে পারবেন। আমার এখানে আমি কোনো এড করার বাটন, যে বাটন বাবা যে ইয়াটা ফিল্ডটা, সেই অপশনই দেখতে পাচ্ছি না। আপনার কিন্তু ডান পাশে যেগুলা হোম বা হচ্ছে যে ইয়াগুলা, সেগুলো সব আছে। আপনার এখানে এডটা কোত্থেকে আসলো? আপনি কি পাওয়ার বিআই সার্ভিসেস এর মধ্যে আছেন? আর আপনার কি কোনো প্রপার লাইসেন্স আছে? ধরেন প্রো বলেন বা প্রিমিয়াম বলেন, না ফ্রি ট্রায়াল, ফ্রি ভার্সন ইউজ করতেছেন? এটা আসলে আমি জানি না, কিন্তু আমি এখানে আমি এন্ট্রি নিতে আপনি পারছি। আপনি হচ্ছে টপ রাইটে গিয়ে এখানে দেখতে পারবেন আপনার লাইসেন্স টাইপটা। টপ রাইটে কোথায় যাব? লাইসেন্স মনে হয় আছে। লাইসেন্স টাইপ ফ্রি অ্যাকাউন্ট, হ্যাঁ ফ্রি অ্যাকাউন্ট ভাইয়া। ফ্রি অ্যাকাউন্টে এই জন্য মনে হয় মোস্ট প্রবলি আসতেছে না, কিন্তু যদি আই থিঙ্ক ট্রায়াল যদি আপনি নিতে পারেন তাহলে কিন্তু এইটার অ্যাক্সেস পাবেন। আচ্ছা, ফ্রি অ্যাকাউন্টে তাহলে এইটা আমি করতে পারবো না, তাই তো? না। আহ, Okay. আচ্ছা ভাইয়া, ফ্রি অ্যাকাউন্ট দিয়ে আমি এটা করতে পারবো কিনা, যে হচ্ছে আমি দুইটা এক্সেল ফাইল ডাউনলোড করলাম, যে জিনিসগুলো আমি হচ্ছে বেলুকআপ বা হচ্ছে এক্সলুকআপ দিয়ে আমাকে করতে হয়, হ্যাঁ সেগুলা কি আমাকে এক্সেলেই করে এখানে নিয়ে আসতে হবে, নাকি এখানে আসলে করা যাবে পাওয়ার বিআইতে? ভিলুকআপ এন্ড এক্সলুকআপ এর কাজ আপনি পাওয়ার কোয়েরি দিয়ে যদি করতে পারেন, তাহলে তাহলে তো মানে বুঝতেছি না অ্যাকচুয়ালি কোশ্চেনটা। ধরেন এই যে এখানে পাওয়ার বিআই এর কাজটা আমি আসলে অ্যাকচুয়ালি জানি না, হয়তো এটা ওকে, মানে আচ্ছা। অ্যাডভান্স সো জানি পাওয়ার বিআই সার্ভিসেস এর মধ্যে এক্সেল ফাইল ডিরেক্ট আসলে মানে কি করা যায় না, ইম্পোর্ট করা যায় না, বা এক্সেল ফাইলগুলো রাখা যায় না। ওইটা হচ্ছে আপনাকে কোনো একটা টুলের মাধ্যমে নিয়ে আসতে হয়, যেমন ডাটা ফ্লো জেন 2 অথবা ডাটা ফ্লো জেন 1, এগুলোর মাধ্যমে নিয়ে আসতে হয়, অথবা নোটবুক। আর জেনারেলি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে যে এক্সেল এর মধ্যে আপনি যে ট্রান্সফরমেশন গুলো করছেন ওইটা দিয়ে আপনি পাওয়ার বিআই এর সাথে কানেক্ট করলেন, এন্ড দেন পাওয়ার বিআই রিপোর্টটা আপনি হচ্ছে পাওয়ার বিআই সার্ভিসেস এর মধ্যে পাবলিশ করবেন। তাহলে হচ্ছে ওই রিপোর্টটা আপনি হচ্ছে ডিফারেন্ট মানুষের সাথে শেয়ার করতে পারবেন। আচ্ছা, তাহলে পাওয়ার বিআই এর কাজটা হচ্ছে শেয়ারিংটা, মানে ডিফারেন্সটা হচ্ছে শেয়ারিং। সার্ভিসেস এর ওয়ান অফ দ্য মেইন কাজ হচ্ছে শেয়ারিং। আমি কিন্তু পাওয়ার বিআই সার্ভিসেস এর কথা বলতেছি, কিন্তু ফ্যাব্রিকের কথা বলতেছি না। ফ্যাব্রিকের কাহিনীটা বা কথাটা একটু আলাদা। আচ্ছা, মানে পাওয়ার বিআই এর মেইন কাজটা হচ্ছে শেয়ারিংটা, মানে ডিফারেন্ট ভাবে সে শেয়ার করবে বা আরো একটু স্মার্টলি শেয়ার করবে, এটাই তো? হ্যাঁ, এটা হচ্ছে পাওয়ার বিআই সার্ভিসেস এর কাজটা, নট পাওয়ার বিআই। ডিফারেন্স আছে। মানে এক্সেল এর মধ্যে আমরা যে কাজগুলা করি সেই কাজগুলা তো এখানে কোনো মানে তেমন ইয়া নাই, ইম্প্যাক্ট নাই। না, জেনারেলি হচ্ছে এক্সেল এর ফাইলগুলাকে আপনি পাওয়ার বিআই ডেস্কটপের মধ্যে নিয়ে আসবেন, ডিফারেন্ট ভিজুয়ালাইজেশন, রিপোর্ট, ড্যাশবোর্ড আপনি ক্রিয়েট করবেন, ওইগুলাকে আপনি পাবলিশ করবেন পাওয়ার বিআই অনলাইন বা পাওয়ার বিআই সার্ভিস এই জায়গাতে app.powerbi.com এ। এন্ড এইখান থেকে আপনি হচ্ছে সিকিউর ওয়েতে এই রিপোর্টগুলো শেয়ার করতে পারবেন একটা লিংক জেনারেট করার মাধ্যমে। এইটা হচ্ছে একটা ধরেন একদম সিম্পলিফাইড পাইপলাইন পাওয়ার বিআই সার্ভিসেস এর মধ্যে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এখানে দুইটা জিনিস বলতেছেন, একটা হচ্ছে পাওয়ার বিআই আর একটা হচ্ছে পাওয়ার বিআই সার্ভিসেস, রাইট? হ্যাঁ, ইয়েস। পাওয়ার বিআই যেটা, সেটার মধ্যে আপনি হচ্ছে ড্যাশবোর্ড ক্রিয়েশন বা আপনার আদার কাজগুলো করতে পারতেছেন। এখন আমি আমার সার্ভিসে যাচ্ছি না, আমি পাওয়ার বিআইতেই আছি। এখন ওকে, এখানে আমি যদি এই ড্যাশবোর্ড ক্রিয়েশনের কাজটা করতে চাই, সেটা আমাকে কি ধরেন মানে কিনতে হবে, নাকি হচ্ছে এক্সেল ফাইল না আপলোড তো আমি করতে পারছি না? না না, পাওয়ার বিআই ডেস্কটপ ইজ কমপ্লিটলি ফ্রি। আপনি হচ্ছে জাস্ট উইন্ডোজ স্টোরে যাবেন, উইন্ডোজ স্টোরে যাবেন, স্টোরে গিয়ে আপনি হচ্ছে সার্চ দিবেন পাওয়ার বিআই লিখে, হুম হুম হুম। এরপরে এখান থেকে এইটা ফ্রিলি ডাউনলোড করতে পারবেন। এখানে গেট দেখাবে, তো গেটে ক্লিক করলেই আপনার এটা ডাউনলোড ইনস্টল হয়ে যাবে। এটা অলরেডি আমার ডেস্কটপে আছে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে আপনার কোনো ধরনের লাইসেন্স কিছু লাগবে না। আপনি হচ্ছে জাস্ট এক্সেল এর ফাইলটা কানেক্ট করবেন, এন্ড দেন ডাটা ভিজুয়ালাইজেশন, ডাটা রিপোর্টিং করবেন।
আপনি হচ্ছে অনলাইনে অনেকগুলা ছোট ছোট মানে ক্র্যাশ কোর্স আছে, কুইক কোর্স আছে, ওইগুলো একটু দেখেন, তাহলে একটা ফুল আন্ডারস্ট্যান্ডিং আপনি চলে আসবেন। আচ্ছা, তো এখানে ড্যাশবোর্ডের কাজটা করতে পারবে, কিন্তু আমরা যেগুলো একটু অ্যাডভান্স এক্সেল এর কাজ, যেমন হচ্ছে পিভট টেবল বা হচ্ছে এক্সেলের কাজ আমরা এখানে করতেছি না, আমরা হচ্ছে এখানে এন্টারপ্রাইজ লেভেলের সিকিউএল বা এন্টারপ্রাইজ লেভেলের আর্কিটেকচার ফ্যাসিলিটেট করার কাজ আমরা হচ্ছে ফেব্রিকের মধ্যে করে থাকি। এক্সেলের কাজ এক্সেলেই করব। এসকিউএল বা এর অ্যাডভান্স লেভেলের যে কাজগুলোর কথা বলছেন এগুলোর ব্যাপারে আমার বিন্দুমাত্র আইডিয়া নাই, আমি জাস্ট এটাই একটু কানেক্ট করে কোনো কিছু এখান থেকে পাওয়া যায় কিনা সেটা বোঝার চেষ্টা করছিলাম। না, এক্সেল বেসড কাজ আপনাকে এক্সেলেই করতে হবে, কিন্তু অল্টারনেটিভ হিসেবে আপনি হচ্ছে সিকিউএল এর যে সকল ডিফারেন্ট প্রসেস আছে আপনি ওইগুলাকে ইউজ করতে পারেন, যেগুলো হচ্ছে একটু ইনটুইটিভ এন্ড বেটার কম্পেয়ার টু এক্সেল এর ম্যানুয়াল ওয়ার্ক, ভি লুকআপ বলেন, এক্স লুকআপ বলেন। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি আরেকটা জিনিস একটু ইন্টারাপ্ট করব। আপনি যেটা বলছেন যে আমার যখন আমি প্রতি মান্থে একটা রিপোর্ট ক্রিয়েট করছি, সেই রিপোর্টটা আবার মানে ম্যানুয়ালি ইনপুট দিতে হচ্ছে আমাকে, এবং হচ্ছে এখানে যে আমি ডাটা ট্রান্সফরমেশন করছি বা হচ্ছে আমি বিভিন্ন ধরনের এখানে চেঞ্জেস করে সুন্দর একটা রিপোর্ট বানাচ্ছি, সেটা আমাকে প্রতি মান্থেই করতে হচ্ছে। আপনি বলতেছেন মাইক্রোসফট ফ্যাব্রিক দিয়ে, সেটা আমাকে প্রতি মান্থে না, আমি জাস্ট ডাটাগুলো আপলোড করে দিব, ওইটা হচ্ছে প্রতি মান্থে ড্যাশবোর্ডের মতো আকারে চলে আসবে। এখন আমি আমার কনটেক্সটে একটু বোঝানোর চেষ্টা করতেছি আপনাকে, এরকম এটা পসিবল কিনা। আমি দুইটা জায়গা থেকে দুইটা এক্সেল ফাইল নিলাম, হ্যাঁ, ওই দুইটা এক্সেল ফাইলকে আমি এক্স লুকআপ দিয়ে আমার যে ইনফরমেশন গুলো দুইটা ফাইল থেকে দরকার সেটা থেকে আমি ইনফরমেশন গুলা নিয়ে আমি হচ্ছে এখান থেকে একটা পিভট টেবলের মধ্যে রিপোর্ট প্রিপেয়ার করলাম। পিভট টেবল হোক বা আরো কিছু জিনিস, যেমন এক্সেলের আরো কিছু কিছু ফাংশন দিয়ে, যেমন হচ্ছে আপনার চার্ট বা এগুলো দিয়ে আমি কিছু কিছু রিপোর্ট করলাম। এখন এই জিনিসগুলা মাইক্রোসফট ফেব্রিক্স দিয়ে যদি আমি, আপনি যেটা বলছেন প্রতি মাসে, কিন্তু এগুলো তো এখন আমাকে প্রতি মাসেই করতে হচ্ছে, প্রতি মাসে সবটার জন্য নতুন নতুন করে করতে হচ্ছে। এখন এই জিনিসগুলো মাইক্রোসফট ফেব্রিক্স দিয়ে আমি মানে জাস্ট ডাটা দুইটা এক্সেল ফাইল আপলোড করে দিলাম, মানে অটোমেটিক সেই জিনিসগুলা সেই ডাটাগুলা হবে কিনা, এরকম কিছু সিস্টেম আছে কিনা? হ্যাঁ, সো ফার্স্ট অফ অল আপনার এই ইউজ কেসের জন্য আপনাকে হচ্ছে ফেব্রিকে যেতে হবে না, আপনি হচ্ছে পাওয়ার বিআই দিয়ে করতে পারবেন। সো প্রথম কাজ হচ্ছে যে আপনি জাস্ট এক্সেল ফাইলটা রেডি করবেন। তো এখন এক্সেল ফাইলটা অটোমেটিক্যালি যদি রেডি করতে চান তাহলে আপনাকে পাওয়ার কোয়েরি এখানে ইউজ করতে হবে, ইনস্টেড অফ এক্স লুকআপ, ভি লুকআপ, যেগুলো হচ্ছে আপনাকে ম্যানুয়ালি প্রত্যেকবার নতুন ডাটা আসার সাথে সাথে করা লাগতেছে। এটাকে এই রিডান্ডেন্সিটা যদি দূর করতে চান তাহলে পাওয়ার কোয়েরি দিয়ে এই ডাটা ট্রান্সফরমেশনের স্টেপটা করতে হবে। এরপর পিভট টেবিল ক্রিয়েট করতেছেন, চার্ট ক্রিয়েট করতেছেন, এই কাজগুলো আপনি হচ্ছে করবেন পাওয়ার বিআই এর মধ্যে, ঠিক আছে? তো পাওয়ার বিআই এর মধ্যে করার পর আপনি হচ্ছে রিপোর্ট একটা বানাইলেন, এন্ড দেন ওই রিপোর্টটা আপনি হচ্ছে পাবলিশ করবেন আমাদের পাওয়ার বিআই সার্ভিসেস এর মধ্যে। এরপর আপনার কি করতে হবে, আপনার হচ্ছে জাস্ট, যেহেতু আপনার পাওয়ার কোয়েরি দিয়ে আপনি কাজ করতেছেন, আপনি হচ্ছে জাস্ট নতুন ডেটা এড করে দিবেন এক্সিস্টিং ফাইলের সাথে, এন্ড অটোমেটিক্যালি ডাটা ট্রান্সফরমেশন হবে। এন্ড পাওয়ার বি এর মধ্যে একটা রিফ্রেশ বাটন আছে, ওই রিফ্রেশ বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি ডেটা রিফ্রেশ হয়ে যাবে। এন্ড আরেকটা জিনিস আছে, যদি আপনি ম্যানুয়ালি বারবার পাবলিশ করতে না চান তাহলে পাওয়ার বি সার্ভিসেস এর মধ্যে শিডিউল রিফ্রেশ নামে একটা জিনিস আছে, ওইটা আপনি হচ্ছে সেট আপ করতে পারেন। তাহলে হচ্ছে ধরেন প্রত্যেকদিন সে হচ্ছে বা প্রত্যেক সপ্তাহে পাওয়ার বিআই সার্ভিসের মধ্যে অটোমেটিক্যালি রিফ্রেশটা চালু হয়ে যাবে, এন্ড অটোমেটিক্যালি কি হবে, আপনার ওই সার্ভিসের মধ্যে ডাটাগুলা রিফ্রেশ হয়ে যাবে বা নতুন ডাটা আপনাকে দেখাইতে হবে। সো আপনার প্রথমে যেটা করণীয় হচ্ছে সেটা হচ্ছে পাওয়ার কোয়েরি সম্পর্কে ভালোভাবে একটু আন্ডারস্ট্যান্ডিং দেন। সেকেন্ড করণীয় হচ্ছে পাওয়ার বিআই সম্পর্কে একটু ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং দেন। এরপর আপনি হচ্ছে আপনার রিলেট করেন আপনার কারেন্ট ইউজ কেসের সাথে, কিভাবে এই টুলগুলো ইউজ করে আপনি আরেকটু বেটার ভাবে কাজগুলো করতে পারবেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে তো আমার জন্য এটা অনেক বেটার একটা অপরচুনিটি যে আমি প্রতি মাসে আমার একটা হ্যাসেল কমলো। ইয়েস, ওকে। আমরা হচ্ছে অন্বয় বড়ুয়া ভাই, প্লিজ বলেন। আচ্ছা ভাই, আমার কোয়েশ্চেনটা ছিল হচ্ছে এখানে যেহেতু পাইথনের জুপিটার নোটবুক ইউজ করা যাচ্ছে, তো ডেটা ক্লিনিং প্রসেসটা কি পাওয়ার কোয়েরিতে না করে হচ্ছে পাইথনেও করা পসিবল কিনা ডেটা ফেব্রিকে, সরি মাইক্রোসফট ফেব্রিকের ক্ষেত্রে? ইয়েস। এরপর অর্থাৎ এটা আমাকে অল ইন ওয়ান টুল দিচ্ছে, মানে সবকিছু ইয়েস একটার মধ্যে।
বুঝতে পারছি। ইয়েস, এন্ড এই পাওয়ার কোয়েরি অনলাইনের তুলনায় আপনার হচ্ছে নোটবুক দিয়ে যদি কাজ করেন তাহলে ওইটার হচ্ছে আপনার কম্পিউট একটা জিনিস আছে ফেব্রিকের মধ্যে, তো কম্পিউটটা কম খরচ করে বা কম্পিউট পাওয়ারটা কম খরচ করে। সো বেসিক্যালি অপটিমাইজড একটা অ্যাপ্রোচ হবে যদি নোটবুক ইউজ করে আপনি ডাটা ট্রান্সফরমেশন করেন ইনস্টেড অফ পাওয়ার কোয়েরি অনলাইন বা ডাটা ফ্লো জেন 2। ওকে, ফাহাদ বিন ভাই একটু বলেন। ভাই আমার প্রশ্নটা হচ্ছে আমরা যেহেতু হচ্ছে একটা ডেটা পাইপলাইন তৈরি করতেছি, তো এন্টারপ্রাইজ লেভেলে তো হচ্ছে ডেটাগুলো সব একই ক্যাটাগরির থাকে। সাপোজ আপনার হচ্ছে সেলস এর তো হচ্ছে প্রতি মাসে তো সেলস এর ডেটাগুলো সেম থাকে, মানে প্রোডাক্ট ওয়াইজ। তো সেক্ষেত্রে পাইপলাইন তৈরি করার পর তো কাজটা হচ্ছে অটোমেটিক হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ডেটা অ্যানালিস্ট বা হচ্ছে ডেটা ইঞ্জিনিয়াররা মানে কাজটা কি হয় পরে, বা তাদের কেন হায়ার করবে? একটা অটোমেটিক রিপোর্ট বা হচ্ছে একটা পাইপলাইন তৈরি করার পর তো টোটাল কাজটা শেষ হয়ে যাওয়ার কথা, মানে আমি যতটুকু বুঝি আর কি। হ্যাঁ, সো যেটা বলছেন যে স্ট্রাকচার সেম থাকে কিন্তু নতুন ডেটা আসতে থাকে, রাইট? প্রত্যেক মাসে মাসে বা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বা 15 দিন পর পর। তো এই নতুন ডেটাগুলো তো আমার রিফ্লেক্ট করাইতে হবে আমার রিপোর্টের মধ্যে। এখন এই রিপোর্ট পর্যন্ত যাওয়ার আগে আমার কিন্তু অনেকগুলো প্রসেস আছে, এই যে ডাটা ট্রান্সফরমেশনের প্রসেস বা ডাটা ক্লিনিং এর প্রসেস। তো এইগুলা যেন অটোমেটিক্যালি হয়, অর্থাৎ আমার নতুন ডেটা আসলো এন্ড দেন অটোমেটিক্যালি আমার পাইপলাইনটা ট্রিগার হবে। এই ট্রিগার হওয়ার কারণে কি হবে, আমার ওই ডাটা ট্রান্সফরমেশনের কাজগুলো অটোমেটিক্যালি হবে, ডাটা ক্লিনিং এর কাজগুলো অটোমেটিক্যালি হবে, এন্ড দেন ডাটা রিপোর্ট আমার যেটা পাওয়ার বিআই রিপোর্ট ওইটাও সে অটোমেটিক্যালি রিফ্রেশ করবে। সো এই যে অর্কেস্ট্রেশন বলে এই জিনিসটাকে, এই অর্কেস্ট্রেশনের কাজটা ডাটা পাইপলাইন করে। এরপর আরেকটা যেটা কাজ করছেন যে কি দরকার অ্যানালিস্ট রাখার, তো এখানে এটা একটা সিস্টেম, কিন্তু এখন সিস্টেম তো ম্যানেজ করতে হবে। এখন সিস্টেম ম্যানেজ করতে কে পারবে? যার এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া আছে সে ম্যানেজ করবে। এন্ড এখানে কাজ অনেক কম থাকে, বাট সিস্টেম ম্যানেজারের স্কোপটা কিন্তু অনেক হিউজ। কারণ ধরেন কোনোভাবে কোনো একটা সমস্যা হইলো, কোনোভাবে নতুন একটা কলাম চলে আসলো যেটার জন্য ফুল সিস্টেম ব্রেক করলো, তখন কিন্তু সিস্টেমটাকে ঠিক করতে হবে। তো এই জন্য অ্যাকচুয়ালি এটা যদিও এন্ড এন্ড প্রোডাক্টে খুব তাড়াতাড়ি যাওয়া যায়, বাট স্টিল ম্যানেজমেন্ট বা মডারেশনের এখানে একটা অনেক গুরুত্বপূর্ণ স্কোপ আছে বা গুরুত্বপূর্ণ একটা কি বলে জায়গা আছে। ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল, ডেটা অ্যানালিস্টের জন্য কি ফ্যাব্রিকটা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, নাকি হচ্ছে এটা ডেটা ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে বেশি? না, এট দ্য মোমেন্ট ইন্ডাস্ট্রি এত বেশি কম্পিটিটিভ, এখন আসলে নতুন নতুন যাই আসতেছে আমি তাই অ্যাকচুয়ালি শেখার জন্য সাজেস্ট করি পার্সোনালি। আমি যদি আমার পার্সোনাল লেভেল থেকে বলি তাহলে আমি বলি নতুন যে আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই। জি ভাই শুনতে পাচ্ছি। ওকে, ভেরি অকওয়ার্ড টাইমিং, ইলেকট্রিসিটি চলে গেছে। আচ্ছা, তো যেটা কোশ্চেনটা জানি কি ছিল? ডেটা অ্যানালিস্টের জন্য কি মাইক্রোসফট ফ্যাব্রিক শেখাটা ও বেশি হ্যাঁ, গুরুত্বপূর্ণ? তো যেটা বলতেছিলাম আমি পার্সোনালি আসলে এখন নতুন নতুন যে টুলে আসে আমি আসলে সাজেস্ট করি যে ওই টুলটাই এক্সপ্লোর করার জন্য। কারণ এই স্পেসটা আসলে অনেক বেশি তাড়াতাড়ি চেঞ্জ হইতেছে, অনেক বেশি তাড়াতাড়ি আসলে মডিফাই হইতেছে।
যেমন এখন আসলে ডাটা এজেন্ট, এমসিপি সার্ভার এগুলা দিয়ে যে সকল জিনিসপত্র করা যায় এগুলো অ্যাকচুয়ালি ট্রুলি অ্যামেজিং। যেমন আমি রিসেন্টলি একটা এমসিপি সার্ভার ক্রিয়েট করছি এআই দিয়ে, ক্লড দিয়ে, যেটা দিয়ে হচ্ছে আপনি বেসিক্যালি জাস্ট ডাটাবেসের সাথে আপনি কথাবার্তা বলতে পারবেন বা চ্যাট করতে পারবেন। এন্ড একটা কোম্পানির ধরেন ম্যানেজার বা সি সুট এক্সিকিউটিভ বা চেয়ারম্যান, তার কিন্তু আসলে এত রিপোর্ট দেখার টাইম নাই। আপনি যদি তাকে এরকম একটা এআই চ্যাটবট বানায় দিয়ে দিতে পারেন আপনার ডাটাবেসের সাথে কানেক্ট করে, তাহলে সে জাস্ট তার কোয়েশ্চেন গুলা করবে এন্ড দেন ইনস্ট্যান্টলি সে তার আনসার গুলা পাবে। সো ওভারঅল এই স্পেস কিন্তু খুবই চেঞ্জ হইতেছে। আর যদি আপনার কোয়েশ্চেনের ডিরেক্ট আনসার দিতে চাই তাহলে হচ্ছে ইয়েস, মাইক্রোসফট ফ্যাব্রিক শিখে রাখাটা অনেক বেশি বেনিফিশিয়াল হবে আপনার জন্য মুভিং অন। এন্ড এটা আপনার পোর্টফোলিও, সিভি দুইটাকে আসলে অনেক বেশি স্ট্রং করবে। ধন্যবাদ ভাই। ওকে, তো আচ্ছা আমি তাহলে একটু সামনে যাই, আমাদের স্লাইড গুলা বাকি আছে তো একটু ডেমো গুলা দেখাই। তো আমার প্রথম ডেমো হচ্ছে যে কিভাবে আমরা লেক হাউস ক্রিয়েট করতে পারি। তো আমরা হচ্ছে আইটেম থেকে গিয়ে এই যে লেক হাউস এভাবে সিলেক্ট করতে পারবো, লেক হাউসের একটা জেনারেল নাম দিতে পারবো, এবার নাম দেওয়ার সাথে সাথে বেসিক্যালি লেক হাউসটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এন্ড আমি মাল্টিপল লেক হাউস ক্রিয়েট করতে পারবো, মানে এখানে অ্যাকচুয়ালি কোনো ধরনের ব্যারিয়ার নাই যে শুধুমাত্র একটা লেক হাউস ক্রিয়েট করা যাবে বা দুইটা ক্রিয়েট করা যাবে বা তিনটা ক্রিয়েট করা যাবে। সো একটু কনফার্ম করবেন যে ভিডিওটা কি দেখা যাচ্ছে, সেটা একটু কনফার্ম করবেন। ভাই এটা একটু zoom in করলে ভালো হয়। ওকে, তো এরপর হচ্ছে তো আমি হচ্ছে লেক হাউস বানাইছি। এখন কি করব, এই লেক হাউসের মধ্যে আমার এখন ডেটা নিয়ে আসতে হবে, রাইট? তো আমি এখন কি করতেছি, আমার ADLS Gen 2 এইখান থেকে আমি হচ্ছে শর্টকাটের সাহায্যে আমার লেক হাউসের মধ্যে আমি ডেটা নিয়ে আসবো। তো ADLS Gen 2 টা কি? তো এটা হচ্ছে এজিউরের একটা ব্লব বলে বা এজিউরের একটা স্টোরেজ টাইপ বলে। তো সেটা হচ্ছে এজিউর ডাটা লেক স্টোরেজ Gen 2। তো এটাকে শর্ট ফর্মে ADLS Gen 2 বলে। তো এই জায়গাতে হচ্ছে বেসিক্যালি কোনো ধরনের স্ট্রাকচার কিছু নাই। এই ডাটা লেকের মধ্যে আপনারা ছবি, টেক্সট ডাটা, সিএসভি, এক্সএলএসএক্স, এরপর ডিফারেন্ট জেসন সব ধরনের ফাইল হচ্ছে আপনারা স্টোর করতে পারবেন। তো সে হচ্ছে জাস্ট ডাটা বা ফাইল স্টোর করতে পারবে। সো এখানে ডেটা আসবে না, এখানে ফাইল আসবে, তো ফাইল স্টোর করতে পারবে। তো আমি এখন এই জায়গা থেকে এজিও ডাটা লেক স্টোরেজ Gen 2 থেকে আমি হচ্ছে আমার লেক হাউসের মধ্যে ডেটা নিয়ে আসবো। তো আমি যদি এটা প্লে করি তাহলে দেখতে পারবেন। সো এইটা হচ্ছে আমার ADLS Gen 2 স্টোরেজ। তো স্টোরেজ গুলাকে আমরা কন্টেইনার আকারে রাখি। তো আমার হচ্ছে এই কন্টেইনারের মধ্যে ডেমো নামক একটা কন্টেইনার আছে। আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে স্টোরেজ NCAE, আর আমার কন্টেইনারের মধ্যে ডেমো নামক একটা কন্টেইনার আছে। এরপর এই ডেমো কন্টেইনারের ভিতরে আমার কাছে একটা ফোল্ডার আছে ডেল্টা টেবল নামে, এন্ড এই ফোল্ডারের ভিতরে আমার হচ্ছে ডিফারেন্ট ডাটা ফাইলগুলো আছে। সো এইগুলা হচ্ছে আমার ডিফারেন্ট ডেটা ফাইলস, এন্ড এই ডেটাগুলা হচ্ছে ডেল্টা লেক নামক একটা ফাইল ফরম্যাট আছে, ওই ফরম্যাটে আমার এই ডেটাগুলো আছে। এন্ড মাইক্রোসফট ফ্যাব্রিকের মধ্যে শর্টকাটে যদি ডেটা নিতে হয় তাহলে শর্ত হচ্ছে যে আপনার ইনিশিয়ালি আপনার ডেটাগুলোকে ডেল্টা লেক ফরম্যাটে থাকতে হবে। এখন আপনারা বলতে পারেন যে কিভাবে ডেল্টা লেক ফরম্যাটে নিব। তো এটা হচ্ছে যে কোনো এক্সেল বলেন বা সিএসভি ফাইল বলেন, আপনার এই ডেটাগুলোকে আপনি হচ্ছে ডেল্টা লেক ফাইলে কনভার্ট করতে পারবেন। সো কারণ পাইথনের মধ্যে ডিফারেন্ট প্যাকেজেস আছে যেগুলোর সাহায্যে খুব সহজে ইনস্ট্যান্টলি এই কনভার্সনটা করা যায়। তো আমি এখন চলে আসছি আবার ফেব্রিকের মধ্যে, আমার লেক হাউসের মধ্যে, র লেক হাউস। তো আমি উপরে গেট ডেটা থেকে আমি এখানে নিউ শর্টকাটে ক্লিক করতেছি। এরপর শর্টকাটের মধ্যে দেখেন এখানে এই কয়েকটা সোর্স থেকে আমি হচ্ছে শর্টকাটের ডাটা আনতে পারবো। অ্যামাজন S3 বাকেট, এরপর হচ্ছে ADLS Gen 2, ডেটাভার্স, GCP, এজিউর ব্লব, এই কয়েকটা জায়গা থেকে আমি হচ্ছে শর্টকাটে আমার লেক হাউসের মধ্যে ডেটা আনতে পারবো। এখন হচ্ছে আমি কানেকশনটা ক্রিয়েট করতেছি। সো কানেকশন ক্রিয়েট করতে হবে আমার এই কন্টেইনারের সাথে আমার লেক হাউসের। তো এখন এই কানেকশন ক্রিয়েট করতে হলে আমাকে হচ্ছে একটা স্পেসিফিক লিংক বা সার্ভার লিংক এইটা প্রোভাইড করতে হবে।
এরপর সাথে এটা যে অথেন্টিকেট করবে যে আমি হচ্ছি মানে অথরাইজড পারসন, সেটা তো তাকে বুঝাইতে হবে। তো সেজন্য একটা ওয়ে, মানে অনেকগুলো ওয়ে আছে, এর মধ্যে একটা ওয়ে আছে অ্যাকাউন্ট কি নামে। সো এই অ্যাকাউন্ট কিটা আমরা হচ্ছে কপি করে নিয়ে এসে দিয়ে দিব এখানের মধ্যে। তো এই যে এখান থেকে হচ্ছে আমরা অ্যাকাউন্ট কিটা কপি করতেছি, কপি করে এখানে দিয়ে আমরা হচ্ছে জাস্ট নেক্সটে যাব। তো নেক্সটে গেলে আমরা এখন দেখেন এই ডেল্টা টেবল ফোল্ডারের ভিতরে আমরা হচ্ছে আমাদের সব ডেটাগুলা এখন ক্যাপচার করতে পারতেছি। সো আমি হচ্ছে সিলেক্ট করে দিয়ে দিব নেক্সট ক্রিয়েট, এন্ড দেন এখানে তো আমি কাট করছি, বাট তারপরও প্রায় 30-40 সেকেন্ডের মতো সময় লাগে, বাট ইনস্ট্যান্টলি আমার এখানে ডাটাগুলা এরকম চলে আসে। সো আমি যদি এখন যে কোনো একটা ডাটার মধ্যে ক্লিক করি তাহলে প্রিভিউ দেখতে পারবো। যেমন এই যে এটা হচ্ছে আমার একটা ডাইমেনশন টেবিল, এটা প্রিভিউ। এইটা হচ্ছে আমার একটা ফ্যাক্ট টেবিল এন্ড এটার একটা প্রিভিউ। ওকে, সো এটা হচ্ছে কিভাবে শর্টকাটের সাহায্যে আমি ডেটা নিয়ে আসতেছি আমার লেক হাউসের মধ্যে। এরপর আমরা হচ্ছে আরেকটা মেথড দেখবো, সেটা হচ্ছে কিভাবে ডেটা ফ্লো জেন 2 দিয়ে এক্সেল ফাইল নিয়ে আসবো আমার কির মধ্যে, ওই লেক হাউসের মধ্যে। সো আমরা হচ্ছে নিউ আইটেম থেকে ডেটা ফ্লো জেন 2 একটা আইটেম ক্রিয়েট করব। তো যে সময় আমরা ডেটা ফ্লো জেন 2 টা লোড দিচ্ছি, ওকে আই হোপ দেখা যাইতেছে রাইট, একটু কনফার্ম করবেন। জি ভাই দেখা যাচ্ছে। ওকে, একটু স্ক্রিনটা বড় করা যায়? স্ক্রিনটা বড়, ওকে আমি ট্রাই করি। এখন একটু বেটার? ওকে, তো যেটা বলতেছিলাম, তো ডেটা ফ্লো জেন 2 তে যে সময় আসবে, তো দেখেন উপরের পোর্শন গুলা যারা পাওয়ার কোয়েরিতে ইউজ টু আছেন, উপরের পোর্শন গুলা দেখেন অলমোস্ট সিমিলার টু পাওয়ার কোয়েরি, কারণ এটা আসলেই পাওয়ার কোয়েরি অনলাইন ভার্সন। এন্ড এখানে তারা হচ্ছে বেশ কিছু প্রিডিফাইন্ড কানেক্টর দিয়ে দিয়েছে, এন্ড অন্যতম কানেক্টর হচ্ছে ইম্পোর্ট ফ্রম এক্সেল। তো আপনি হচ্ছে আপনার লোকাল এক্সেল ফাইলগুলা আপনি হচ্ছে ইম্পোর্ট করতে পারবেন এই পাওয়ার কোয়েরি, অনলাইন পাওয়ার কোয়েরির মধ্যে। আর এছাড়াও ডিফারেন্ট সিকুয়েল সার্ভার, সিএসভি ফাইল, অন্য ডাটা ফ্লো, এছাড়াও আরো অনেক কানেক্টর আছে, যেটা হচ্ছে গেট ডাটার মধ্যে যদি আপনারা যান তাহলে ওইখান থেকে অন্যান্য কানেক্টর গুলা আপনি হচ্ছে এক্সপ্লোর করতে পারবেন। কিন্তু আমি যেহেতু আমার ডেটাটা একটা শেয়ার পয়েন্ট ফোল্ডার থেকে নিয়ে আসতেছি, আমি হচ্ছে এখানে ওয়েব কানেক্টর ইউজ করব। এইটা হচ্ছে বেসিক্যালি একটা নিয়ম, শেয়ার পয়েন্ট থেকে পাওয়ার কোয়েরিতে ডেটা আনতে হলে ওয়েব কানেক্টর ইউজ করতে হয়। তো ওয়েব কানেক্টরের জন্য আমার একটা লিংক লাগবে। তো এই লিংকটা আমরা হচ্ছে যদি ইনফোতে যাই, এরপর যদি এই কপি পাথটা যদি আমরা ক্লিক করি, তাহলে হচ্ছে এই লিংকটা আমাদের কপি হয়ে যাবে। এই ওয়েব এপিআই, এরপর এখানে আমি লিংকটা পেস্ট করে দিব, এন্ড লাস্টে ওয়েব ইকুয়াল 1 এরকম একটা লেখা থাকে অলওয়েজ, তো এই লেখাটা কেটে দিতে হবে। এই লেখাটা কেটে দিলে আমার বেসিক্যালি এই সেটআপটা হয়ে যাবে। আর ক্রেডেনশিয়ালের ব্যাপারটা এখানে হচ্ছে আমার আগে থেকে ক্রেডেনশিয়াল সেট করা ছিল, বাট আপনাদের কেসে এখানে হচ্ছে আপনি আপনার অর্গানাইজেশনাল অ্যাকাউন্টের আপনি যদি জাস্ট লগ ইন করেন তাহলে হচ্ছে আপনার এই ক্রেডেনশিয়ালটা সেটআপ হয়ে যাবে, এন্ড দেন আপনি হচ্ছে ফাইলটা নিয়ে আসতে পারবেন পাওয়ার কোয়েরির ভিতরে। তো এই যে দেখেন আমার এখন এই ডাটা ফ্লো জেন 2 এর মধ্যে আমার ওই এক্সেল এর ফাইলটা চলে আসছে। তো আমি ওখানে এখানে একটা নাম দিতেছি, তো এটা হচ্ছে বেসিক্যালি আমার এমপ্লয়ি ডেটা, তো আমি এটার নাম পিপল দিছি। এন্ড ফাইনালি এখন আমাকে কি করতে হবে, এই ডেটাটা আমাকে এখন সেভ করতে হবে লেক হাউসের মধ্যে। তো এই যে দেখেন ডেস্টিনেশন, তো এই ডেস্টিনেশনের মধ্যে আমি হচ্ছে আমার যে লেক হাউসটা বানাইছি ওই লেক হাউসটা আমি হচ্ছে সিলেক্ট করে দিয়ে দিব। তো আমার অনেকগুলো ওয়ার্ক স্পেস আছে, তো যে ওয়ার্ক স্পেস আমি চাই ওই ওয়ার্ক স্পেসে যাব, এরপর হচ্ছে যে ওই লেক হাউসটা আমার দরকার ওই লেক হাউসটা সিলেক্ট করব।
এরপর জাস্ট নেক্সটে ক্লিক করলেই একটা প্রিভিউ আসবে, বাট কিছু করতে হয় না, জাস্ট সেভ সেটিংসে ক্লিক করলে এইটা জাস্ট এখন ট্রান্সফার করা শুরু করে দিবে। দ্যাটস ইট। তো যে সময় ডাটা ফ্লোটা রান করা শেষ হবে, তো তখন আমি যদি আমার লেক হাউসের মধ্যে যাই তাহলে দেখতে পারবো আমার ওই পিপলের ডাটাটা টেবিল আকারে চলে আসছে। এরপর আমরা এখন দেখবো মিররিং। তো এখানে দুই ধরনের মিররিং দেখাইছি, একটা হচ্ছে এজিউর সিকুয়েল ডাটাবেস থেকে মিররিং, আর একটা হচ্ছে স্নোফ্লেক থেকে মিররিং। তো মিররিং এর জন্য আমার কাছে স্পেসিফিক হচ্ছে আইটেম আছে, যেমন এই যে মিররড এজিউর সিকুয়েল ডাটাবেস। তো এরকম মিররড স্নোফ্লেক আরেকটা আছে। তো দুইটা দিয়ে আমরা হচ্ছে দুই ধরনের মিররিং করতে পারবো। তো আমি হচ্ছে জাস্ট আমার ডাটাবেসের ক্রেডেনশিয়াল গুলো দিচ্ছি। তো ডাটাবেসের সাথে কানেক্ট করার সাথে সাথে ওই স্পেসিফিক ডাটাবেসের মধ্যে যে সকল টেবিলগুলো আছে ওই সকল টেবিলের আমার ইনফরমেশন চলে আসছে। তো আমি সিলেক্ট করে আমি হচ্ছে জাস্ট ক্রিয়েট মিরর ডাটাবেস দিয়ে দিলাম। তো এগুলাকে আসলে আমার লেক হাউসে নিয়ে যেতে হবে। তো এই মিরর যে ডাটাবেস এগুলাকে হচ্ছে আমরা শর্টকাটের সাহায্যে আমাদের লেক হাউসে নিয়ে যেতে পারি, কারণ এটা অলরেডি ওয়ান লেকের মধ্যে আছে। সো আসলে ডাটা ফ্লো জেন2 দিয়ে কপি করার কোনো দরকার পড়ে না, আমরা হচ্ছে জাস্ট শর্টকাটের সাহায্যে এগুলা পাঠাইতে পারি। সো আমি হচ্ছে প্রথমে দেখাইলাম এজিউর সিকুয়েল ডাটাবেস থেকে, এরপরে যেটা হয়েছে এটা স্নোফ্লেক থেকে ডাটাবেসের সাথে প্রথমে কানেক্ট করছে। এই ডাটাগুলো ছিল, এইগুলো সিলেক্ট করে আমি হচ্ছে জাস্ট সেন্ড করে দিচ্ছি, মানে নিয়ে আসছি আমার ফেব্রিকের মধ্যে। এন্ড এইটা হচ্ছে বেসিক্যালি মিররিং বলে, বাট ব্যাকএন্ডে এখানে কিন্তু কপি হইতেছে ডেটা, বাট এই কপিটা হচ্ছে রিয়েল টাইম ফাস্ট কপি। তো এই জন্য এটাকে তারা মিররিং নাম দিছে। তো এরপর হচ্ছে মেডালিয়ন আর্কিটেকচার, অলরেডি অল্প স্বল্প বলছি। এখন ওই যে র লেক হাউস থেকে আমরা হচ্ছে ট্রান্সফর্ম লেক হাউসে ডাটা পাঠাবো। তো কিভাবে পাঠাইতে পারি? তো আমরা এটার জন্য নোটবুক ইউজ করতে পারি, আমরা এটার জন্য ডাটা ফ্লো জেন2 ইউজ করতে পারি, আবার আমরা এটার জন্য ডাটা পাইপলাইনও ইউজ করতে পারি। বাট এই কারেন্ট এক্সাম্পলে আমরা হচ্ছে ডাটা ফ্লো জেন2 দিয়ে এটা ডেমো দেখাবো। নতুন একটা ডাটা ফ্লো জেন2 ক্রিয়েট করতেছি। এরপর আমি এখন এখান থেকে কানেক্ট করব আমার র লেক হাউসটাকে। তো মোরে যাওয়ার পর দেখেন অনেকগুলা মানে অলরেডি শো করতেছে। আমি যদি ভিউ মোডে ক্লিক করি তাহলে আরো অনেক কানেক্টর সে আমাকে শো করবে, বাট আমার এখানে খোঁজাখুঁজি করতে হবে না। আমি যদি একটু স্ক্রল করি তাহলে এই ওয়ান লেকের আন্ডারে আমার লেক হাউসের নামটা আমি পেয়ে যাব। সো এই যে দেখেন ওয়ান লেক ক্যাটালগের আন্ডারে আমার এই র লেক হাউসটা চলে আসছে। তো আমি এখন এটা সিলেক্ট করব। এন্ড দেখেন ইনস্ট্যান্টলি এই লেক হাউসের সাথে যতগুলা ডেটা আছে এগুলো এখন আমাকে শো করতেছে। সো আমি জাস্ট এগুলো সিলেক্ট করব। এন্ড এখন হচ্ছে যে প্রত্যেকটা ডেটার জন্য আমি আলাদা আলাদা করে আগে আলাদা আলাদা করে গিয়ে এন্ড দেন ডাটা ডেস্টিনেশন সেট আপ করা লাগতো। বাট রিসেন্টলি আই থিঙ্ক 2 মাস আগে এই নতুন একটা ফিচার তারা লঞ্চ করছে, যেটাতে ক্লিক করে একসাথে ডিফল্ট ডেস্টিনেশন আকারে সব ডাটাগুলো অ্যাকচুয়ালি পাঠানো যায় বা সেন্ড করা যায়। তো আমি হচ্ছে ডেস্টিনেশন হিসেবে সিলেক্ট করতেছি ট্রান্সফর্মড লেক হাউস। এরপরে যে আমি এখন সিলেক্ট করে দিচ্ছি যে কোন কোন টেবিল হচ্ছে আমি পাঠাইতে চাই। সো আমি সবগুলোই পাঠাইতে চাই, তাই সবগুলো সিলেক্ট করা। এখন আমি হচ্ছে এই সেভ এন্ড রানে ক্লিক করার আগে আমি চাইলে অল্প কিছু ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে পারি প্রত্যেকটা টেবিলের মধ্যে অথবা কয়েকটা টেবিলের মধ্যে।
এরপর আমি সেভ এন্ড রানে ক্লিক করতে পারি। তাহলে সে বেসিক্যালি কি করবে, ওই অল্প যে মেক করা হয়েছে ফাইলগুলা হচ্ছে আমার ট্রান্সফর্ম ডাটাবেসের মধ্যে পাঠাবে। যদি আমি মানে করি বাট এখন ইনিশিয়ালি যেরকম ডাটা আছে ওইরকম ডাটাটাই যাবে। আপনার কথাটা অনেক আটকে আসতেছে। সো ওভারঅল দেখা গেছে, রাইট? আমি কি করব, কথা আটকে আছে। একটা নাম দিব এন্ড দেন আমার ওয়্যারহাউস ক্রিয়েট হয়ে গেছে। আমরা কি করতে, আমরা ওয়্যারহাউস শর্টকাট অথবা ডাটা ফ্লো অথবা সাহায্যে ট্রান্সফর্ম লেয়ার থেকে নিয়ে আমাদের ওয়্যারহাউসের মধ্যে। ওকে, এখনো কি আটকে আসে? আশা করি এখন ঠিকঠাক শোনানোর কথা। ওকে, তো এখন আমরা হচ্ছে বেশ কিছু স্পেশাল ফিচার দেখাবো আমাদের সিকুয়েল কোয়েরির সাথে। সো ফ্যাব্রিকের মধ্যে একটা স্পেশাল ফিচার আছে, সেটা হচ্ছে ভিজুয়াল কোয়েরি। অর্থাৎ আপনাকে সিকুয়েল কোয়েরি না লিখে আপনি হচ্ছে জাস্ট ক্লিক করে করে আপনি হচ্ছে সিকুয়েল কোয়েরি জেনারেট করতে পারবেন। এন্ড এইটাকে তারা নাম দিছে ভিজুয়াল কোয়েরি। সো এই যে আমি দেখাই, সো এন্ড এটা যে কোনো জায়গাতে কাজ করে, লেক হাউসেও কাজ করে, আবার ওয়্যার হাউসের মধ্যেও কাজ করে। তো আমার এখানে 4টা ডাটা ফাইল আছে। আমার এখানে 4টা ডাটা ফাইল আছে, বেবি বুমার, জেন এক্স, জেন ওয়াই, জেন জেড। তো এইগুলা হচ্ছে বেসিক্যালি আমার কাস্টমারের ডেটা। এন্ড আমি হচ্ছে কি করতে হবে, এগুলাকে দিন শেষে আমার অ্যাপেন্ড করতে হবে। বাট অ্যাপেন্ড করার আগে আমার কিছু ডাটা ট্রান্সফরমেশন করতে হবে। তো আমি এই ট্রান্সফরমেশন গুলা পাওয়ার কোয়েরির মতো একটা ইন্টারফেসে আমরা হচ্ছে এই ট্রান্সফরমেশন গুলা করতে পারি। সো এখানে হচ্ছে আমি ডাটা ট্রান্সফরমেশন করতেছি। তো এখানে আমি হচ্ছে আমার ডিফারেন্ট অরিজিনাল টেবিলের মধ্যে ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পর আমি হচ্ছে জাস্ট অ্যাপেন্ড করে দিচ্ছি। এন্ড অ্যাপেন্ড করার পর এই ফাইনাল স্টেজে যে ডেটাটা আসছে ওইটার নাম আমি হচ্ছে কাস্টমার দিছি। এরপর আমি এখন কি করতে পারবো, এখানে দেখেন প্রত্যেকটা স্টেপে এইভাবে সে অটোমেটিক্যালি সিকুয়েল কোয়েরি সে জেনারেট করে দিছে আমার জন্য।
তো আমার এখন কাজ হচ্ছে, আমার অবজেক্টিভ হচ্ছে এই কাস্টমার যে আমি ফাইনাল স্টেপে যেটা বানাইছি এইটাকে আমি হচ্ছে ভিউ হিসেবে সেভ করব। তো প্রথমে আমি এটাকে অ্যাক্টিভেট করব বা সিলেক্ট করব, এন্ড এরপর আমি যদি ভিউ সিকুয়েলে যাই তাহলে দেখেন তারা অটোমেটিক্যালি এই সিকুয়েল কোডগুলা ব্যাকএন্ডে তারা লিখে রাখছে। আর আমি যদি ভিউতে সেভ ভিউতে ক্লিক করি তাহলে আমি এগুলাকে ভিউ আকারে আমার লেক হাউসের মধ্যে অথবা ওয়্যার হাউসের মধ্যে আমি সেভ করতে পারবো। এন্ড ফাইনালি আমি এই ভিউ গুলাকে অ্যাকচুয়ালি ইউজ করতে পারবো আমার পাওয়ার বিআই রিপোর্ট জেনারেশনের সময় বা পাওয়ার বিআই রিপোর্ট ক্রিয়েশনের সময়। তো এটা কিন্তু খুবই একটা ইনটুইটিভ অ্যাপ্রোচ। যারা অ্যাকচুয়ালি এসকিউএল কোয়েরি লিখতে জানে না, বাট পাওয়ার কোয়েরি এক্সেল সম্পর্কে অনেক বেশি তাদের জ্ঞান আছে, তারা কিন্তু খুব সহজে এইখানে কাজ করতে পারবে। এরপর আরেকটা খুবই ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, সেটা হচ্ছে যে লাইভ কানেকশন উইথ এক্সেল। ফর এক্সাম্পল ধরেন আমি হচ্ছে লেক হাউসের মধ্যে অথবা ওয়্যার হাউসের মধ্যে যে কোনো জায়গায় তো আমি হচ্ছে একটা কোয়েরি দিয়ে একটা কোয়েরি দিয়ে আমার এই ডেটাটা নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার আউটপুট রেজাল্ট। এখন আমি কি করতে পারবো, আমি এই আউটপুটটাকে এক্সেল এর মধ্যে নিয়ে আসতে পারবো। তো এই যে দেখেন এখানে একটা এক্সেল বাটন আছে, এখানের মধ্যে আমি যদি ক্লিক করি তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। এন্ড দ্য মজার জিনিস হচ্ছে এটা কিন্তু একটা লাইভ কানেকশন, এটা কিন্তু এক্সেলের স্ট্যাটিক ফাইল না। এই এক্সেলটা কানেক্টেড উইথ দ্য লেক হাউসের যে সার্ভার, লেক হাউসের সার্ভারের সাথে এটা কানেক্টেড। তো আমি যে সময় এনেবল এডিটিং দিব, এনেবল কন্টেন্ট দিব, তো তখন সে কিন্তু এই কানেকশনটা সেট আপ করবে। তো আমাকে এই কানেকশন সেট আপ করা লাগতেছে আমার অথেন্টিকেশন দিয়ে। এরপর আমার ডাটা চলে আসছে। এখন ধরেন আমার কোম্পানিতে আমি হচ্ছে এক্সেল ছাড়া কিছুই পারি না, তো আমি কি করতে পারবো, আমি এইভাবে আমার ডেটাটা এক্সেলে লোড করতে পারবো। এখন আমার হচ্ছে এক্সট্রা কলাম বানাইতে হবে বা ভি লুকআপ এক্স লুকআপ করতে হবে বা পিভট টেবিল পিভট চার্ট বানাইতে হবে, আমি সবকিছু করতে পারবো। এন্ড মজার জিনিস হচ্ছে যে সময় আমার অরিজিনাল ডেটা, যে সময় এই যে আমার ওয়্যার হাউসের মধ্যে বা লেক হাউসের মধ্যে যে সময় ডেটা আপডেট হবে তো তখন আমি এক্সেলের মধ্যে ডেটাতে এসে আমি যদি এখানে এই যে রিফ্রেশ বাটনে ক্লিক করি তাহলে আমার এক্সেলের মধ্যে আমি যে কাজগুলো করছি ওই কাজগুলোও কিন্তু তখন আপডেট হয়ে যাবে। ঠিক আছে, সো এইটা হচ্ছে ম্যাজিক, যে এখানে একটা সিমলেস বা একটা প্রপার কানেকশন আছে ডাটাবেসের সাথে আমার এই এক্সেল ফাইলের। তো এটাকে অ্যাকচুয়ালি লাইভ কানেকশন বলা হয়। বাট আমাকে জাস্ট এখানে একটা কাজ করতে হচ্ছে ম্যানুয়াল, সেটা হচ্ছে জাস্ট এই রিফ্রেশ অল বাটনে ক্লিক করতে হইতেছে। তাহলে হচ্ছে আমার ডেটা যে সময় ব্যাকএন্ডে আপডেট হবে অটোমেটিক্যালি ওইটা তখন এক্সেলেও আপডেটেড হয়ে যাবে। এরপর হচ্ছে ডাটা মডেল। তো পাওয়ার বিআইতে আমরা জেনারেলি দুই ধরনের ডাটা মডেল সম্পর্কে জানি, একটা হচ্ছে আমাদের ইম্পোর্ট মোড আর একটা হচ্ছে আমাদের ডিরেক্ট কোয়েরি। তো ইম্পোর্ট মোডের মধ্যে হচ্ছে আমরা জেনারেলি যেভাবে কাজ করে থাকি, আমরা এক্সেল ফাইল লোড দেই, সিএসভি ফাইল লোড দেই বা সিকুয়েল ডাটাবেস থেকে ফাইল লোড দিতেছি, এগুলো হচ্ছে জেনারেলি ইম্পোর্ট মোডে আসে। আর ইম্পোর্ট মোডের সমস্যা সেটা হচ্ছে যে রিফ্রেশটা শিডিউল করতে হয় অথবা ম্যানুয়ালি ডাটা রিফ্রেশ করতে হয় বা পাওয়ার বিআই রিপোর্টটা রিফ্রেশ করতে হয়। আরেকটা আছে সেটা হচ্ছে ডিরেক্ট কোয়েরি। তো ডিরেক্ট কোয়েরি হচ্ছে অটোমেটেড, অর্থাৎ আপনার কানেকশনটা থাকবে, আপনি যে সময় কাজ করবেন ডিরেক্ট কোয়েরিটা হচ্ছে অটোমেটিক রিফ্রেশ হবে ডেটা, আপনাকে আলাদাভাবে ডাটাটাকে রিফ্রেশ করতে হবে না। কিন্তু ডিরেক্ট কোয়েরির সমস্যা হচ্ছে এটার পারফরমেন্স সুপার স্লো। বাট ফ্যাব্রিক আমাদের কাছে নিয়ে আসছে ডিরেক্ট লেক। এটা হচ্ছে একটা নতুন মডেল বা মোড। ডিরেক্ট লেক হচ্ছে ইট ব্রিংস টুগেদার বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস, মানে হচ্ছে আপনার ইম্পোর্ট মোডের পারফরমেন্সের যে ক্যাপাবিলিটি ওটা নিয়ে আসতেছে, আর ডিরেক্ট কোয়েরি মোডের আমার যে অটোমেটেড থাকবে বা ডেটা সবসময় যে ফ্রেশ থাকবে ওইটা সে নিয়ে আসতেছে। তো আমরা যে সময় ওয়্যার হাউসের মধ্যে ডাটা মডেলিং করব তো তখন আমরা কিন্তু ডিরেক্ট লেক মডেল অ্যাকচুয়ালি তখন ওইটাকে কিন্তু ডিরেক্ট লেক মডেল বিল্ড করা বলা হয়। তো আমরা একটু দেখি কিভাবে ডিরেক্ট লেক মডেল বিল্ড করা যায়।
তো দেখেন আমি হচ্ছে এখন আমার একটা ওয়্যার হাউসের মধ্যে আছি, এন্ড আমি হচ্ছে রিপোর্টিং এ ক্লিক করে নিউ সিমান্টিক মডেলে ক্লিক করছি। এরপর আমি হচ্ছে আমার মডেলের একটা নাম দিচ্ছি। এরপর আমি হচ্ছে যেগুলা টেবিল আমার দরকার আমি হচ্ছে ওই টেবিলগুলো সিলেক্ট করতেছি। তো আমার সবই দরকার, তো আমি সবগুলা সিলেক্ট করতেছি। তো তারা আমাকে দেখান পাওয়ার বিআই এর ডাটা মডেলিং এর যেরকম একটা ভিউ, ওইরকম একটা ভিউতে তারা নিয়ে গেছে। এন্ড আমি এখন কি করতে পারবো, জাস্ট একটা টেবিল আর একটা টেবিলের সাথে আমি এখন কানেক্ট করতে পারবো। তো আমি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট টেবিল একটার সাথে কানেক্ট করে এইভাবে একটা ডাটা মডেল বানাইলাম। এন্ড এই ডাটা মডেল হচ্ছে বেসিক্যালি একটা ডিরেক্ট লেক ডেটা মডেল। আর আমি এখন আমার পাওয়ার বিআই ডেস্কটপের মধ্যে আমি সিম্পলি এই ডাটা মডেলটা, এই ডাটা মডেলটা আমি হচ্ছে কানেক্ট করতে পারবো। এন্ড দেন আমি হচ্ছে ডিফারেন্ট ভিজুয়ালাইজেশন, ডিফারেন্ট মেজার, ডিফারেন্ট ক্যালকুলেটেড কলামস ক্রিয়েট করে আমি হচ্ছে রিপোর্টিং, চার্ট, টেবিল, ম্যাট্রিক্স সব বানাতে পারবো। এতে করে কি হবে, এতে করে হচ্ছে আমার পারফরমেন্সটাও ঠিকঠাক থাকবে। এন্ড আমার হচ্ছে ম্যানুয়ালি রিফ্রেশ তখন করতে হবে না, সবসময় অল দ্য টাইম এটা অ্যাকচুয়ালি ফ্রেশ থাকবে ডেটা। তো এই যে এখানে বেনিফিট গুলো লিখে দিছি যে নিয়ার রিয়েল টাইম ডেটা অ্যাক্সেস, পার্টিপ্যাক হচ্ছে বেসিক্যালি ব্যাকএন্ডে সে যে ইঞ্জিন দিয়ে কাজ করতেছে ওইটা, সো পার্টিপ্যাকের পারফরমেন্স সবসময় বেটার। এরপর এখানে কিন্তু কোনো ডুপ্লিকেট আমার স্টোরেজ করা লাগতেছে না। ফর এক্সাম্পল আমরা যে সময় ইম্পোর্ট মোডে কাজ করি তো তখন আমাদের পাওয়ার বিআইতেও ডাটার একটা কপি কিন্তু ক্রিয়েট হয়, ঠিক আছে? সো যে সময় আমরা ডিরেক্ট লেকে কাজ করতেছি তো তখন আমার পাওয়ার বিআইতে ডাটার একটা সেপারেট কপি ক্রিয়েট হইতেছে না, আমি হচ্ছে আমার আগের ওই লেক হাউস বা ওয়্যার হাউস থেকে রেফার করে আমি হচ্ছে কাজগুলো করতেছি। সো কোনো এক্সট্রা কপি এখানে ক্রিয়েট হইতেছে না ডেটার। এরপর হচ্ছে পাইপলাইন। তো পাইপলাইনের যে কনসেপ্টটা প্রথমে বলছিলাম, পাইপলাইন দিয়ে আমরা হচ্ছে প্রসেসগুলো এইভাবে কানেক্ট করে দিয়ে অর্কেস্ট্রেট করতে পারি যেন এগুলা সে যেন সিমলেসলি করতে পারে। সো ডিফারেন্ট ডিফারেন্ট ডাটা ফ্লো। তো প্রথমে এইটা হবে, এইটা যদি সাকসেস হয় তাহলে এইটা করবে, এইটা যদি সাকসেস হয় তাহলে এইটা করবে, এরপর এইটা করবে, এরপর এইটা করবে, এরপর ফাইনালি ওয়েট করবে 1 মিনিটের। এরপর সে হচ্ছে আমাকে একটা মেসেজ প্রোভাইড করবে যে আমার এই পাইপলাইনটা সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে। এটা হচ্ছে একদম একটা সিম্পল পাইপলাইন সিনারিওর উপর বেস করে বা সিচুয়েশন বা রিকোয়ারমেন্টের উপর বেস করে আরো কমপ্লিকেটেড করা যায়। সো ওভারঅল যে সময় আমরা একটা ডাটা অ্যানালিটিক্স প্রজেক্ট এইভাবে সিমলেসলি আমরা কমপ্লিট করতে পারি তো তখন আমাদের কিন্তু কাজ অনেক কমে যায়। তখন হচ্ছে আমাদের ডেইলি কাজ থাকে জাস্ট মনিটর করা আমার পাইপলাইন, আমার ডাটা ফ্লো জেন 2, আমার সিকিউএল কোয়েরিজ, আমার নোটবুক কোয়েরিজ, এগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, এগুলো ঠিকঠাক মতো আমাকে আউটপুট প্রোভাইড করতেছে কিনা। সো এতে করে আমার হেডেক, আমার এই যে সবসময় দৌড়ের উপর থাকা এই জিনিসগুলা কিন্তু তখন কমে যায়। এন্ড আমি হচ্ছে তখন অপটিমাইজলি আমার প্রজেক্টগুলো ডেলিভার করতে পারি, আমি হচ্ছে অপটিমাইজলি আমার কাজগুলা ডেলিভার করতে পারি। এগুলো তো এক্সপ্লেন করছি। এন্ড ইট অ্যাকচুয়ালি মানে বিজনেস কে কিন্তু এখানে সে লাভবান করতেছে, কারণ যে সময় ম্যানুয়াল ওয়ার্ক বা টাইম যে সময় সেভ হবে তো তখন আমি কি করতে পারবো, ওই টাইম আমি অন্যদিকে অন্য ইম্পর্টেন্ট কাজে আমি কিন্তু দিতে পারবো, যেটাতে কিন্তু আমার কোম্পানির কিন্তু লাভ হবে বা আমার কোম্পানির বেনিফিট হবে। এরপর হচ্ছে আমি অনেক তাড়াতাড়ি এখন আগের তুলনায় মানে একদম সবসময় ফ্রেশ ডাটার উপর বেস করে আমি হচ্ছে আমার ইনফরমেশন বা রিপোর্টের ইনসাইট গুলো আমি হচ্ছে পাইতেছি। আর দ্য ভেরি বেস্ট থিং সেটা হচ্ছে যে সিঙ্গেল সোর্স অফ ট্রুথ, অর্থাৎ একটা সিঙ্গেল জায়গা মাইক্রোসফট ফ্যাব্রিক ইকোসিস্টেম, এই সিঙ্গেল জায়গার মধ্যে আমার সব ধরনের নেসেসারি ডাটা কনসলিডেট বা সুন্দর করে সজ্জিত আছে। এন্ড আমি ওইখান থেকে হচ্ছে আমার অ্যানালাইসিস গুলো আমি করতে পারতেছি, আমাকে বারবার ডিফারেন্ট জায়গায় যাওয়া লাগতেছে না, ডিফারেন্ট জায়গায় বিলিং করা লাগতেছে না। আমার যে শুধুমাত্র একটা জায়গায় আমার বিলিং, একটা জায়গায় আমার সব ধরনের কাজ, এন্ড একটা জায়গা থেকে সব ধরনের কম্পোনেন্ট আমার ফ্লো হইতেছে। এন্ড এটাকে বলা হয় সিঙ্গেল সোর্স অফ ট্রুথ। সো এই এক ছিল আমাদের ওভারঅল আজকের মাস্টার ক্লাস। And there is new job profession that is called analytics engineer. তো বেসিক্যালি যারা এরকম ক্লাউড বেস আর্কিটেকচার নিয়ে কাজ করে, মাইক্রোসফট ফ্যাব্রিক, স্নোফ্লেক, ডাটাব্রিক্স, তো তাদেরকে জেনারেলি অ্যানালিটিক্স ইঞ্জিনিয়ার বলা হয়, কারণ এখানে ডাটা ইঞ্জিনিয়ারিং এর প্রচুর কাজ ব্যাকএন্ডে করা লাগে। আবার হচ্ছে ডাটা
ভিজুয়ালাইজেশন বা রিপোর্টিং এর প্রচুর কাজ ফ্রন্ট এন্ডে করা লাগতেছে। এন্ড এটা আসলে কি হইতেছে, একটা হাইব্রিড রোল ক্রিয়েট করতেছে যেটাকে অ্যানালিটিক্স ইঞ্জিনিয়ার বলা হয়। এন্ড আলহামদুলিল্লাহ কারেন্টলি আই এম অলসো ওয়ার্কিং এজ এন অ্যানালিটিক্স ইঞ্জিনিয়ার। এন্ড আমার কোম্পানির হচ্ছে একটা সার্ভিস কোম্পানি। তো আমরা হচ্ছে অন্যান্য কোম্পানি, ইউএস বেসড কোম্পানিগুলোকে আমরা হচ্ছে এই অ্যানালিটিক্স সার্ভিসগুলা প্রোভাইড করে দিয়ে থাকি। এন্ড একটা কোয়েশ্চেন আসছে আমাদের চ্যাটের মধ্যে, সেটা হচ্ছে সৌগত ভাই করছিলেন। তো সৌগত ভাই, আমাদের হচ্ছে সামনে মাইক্রোসফট ফ্যাব্রিক নিয়ে একটা কোর্স আসবে। এটা সিঙ্গেল কোর্স না, এটা হচ্ছে সব একসাথে ইনক্লুডেড। আমরা হচ্ছে ধাপে ধাপে এক্সেল, পাওয়ার বিআই, সিকুয়েল ডাটাবেস, স্নোফ্লেক এর আমরা মাইক্রোসফট ফ্যাব্রিক শিখাবো। ফাহাদ বিন ভাই বলেন। ভাই মাইক্রোসফট ফ্যাব্রিক্স এর যদি কোনো হচ্ছে ফ্রি রিসোর্স শেয়ার করতেন, আর হচ্ছে এটা শিখতে মোটামুটি কয়দিনের মতো সময় লাগতে পারে? ফ্রি রিসোর্স আছে, আপনারা হচ্ছে ইউটিউবে গিয়ে যদি ধরেন সো উইল নিডহামের বেশ কয়েকটা ভালো কি আছে। এরপর আমিত চান্দাক নামে একজন আছে, আমিত চান্দাক ফ্যাব্রিক। তো উনি হচ্ছে মাইক্রোসফটের এমভিপি, খুবই ভালো মানুষ। সো ওনার একটা ফুল প্লেলিস্ট আছে। সো আপনারা যদি এই প্লেলিস্টের শুরু থেকে যদি দেখা শুরু করেন তো তো খুব ভালোভাবে বুঝতে পারবেন। উনি হচ্ছে ইংরেজিতে কথাবার্তা বলে, সো কোনো সমস্যা হবে না আই হোপ। তো এই 53 মিনিটের ভিডিওটা যদি ভালো করে বুঝে বুঝে দেখতে পারেন তাহলে ওভারঅল এই যে আন্ডারস্ট্যান্ডিং এটা চলে আসবে যে মাইক্রোসফট ফ্যাব্রিক কেন দরকার আমাদের কারেন্ট রেট্রোস্পেক্টিভে। ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি। ওকে, সো আজকে তাহলে এতটুকু পর্যন্তই থাকুক। মাঝখানে ইলেকট্রিসিটির জন্য একটু সমস্যা হয়েছে, সো এই জন্য এক্সট্রিমলি দুঃখিত। বাট আই হোপ আমি যতটুকু প্ল্যান করছিলাম আই থিঙ্ক আমি মোটামুটি হইলেও দেখাইতে পারছি। এন্ড প্লিজ যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে লিঙ্কডইনে রিচ আউট করতে পারেন। জাস্ট আমার নাম লিখে যদি সার্চ দিয়ে দেন সুলাইমান আহমেদ, তাহলে আমাকে লিঙ্কডইনে পেয়ে যাবেন, কারণ আমি লিঙ্কডইনে হচ্ছে বেশিরভাগ টাইম অ্যাক্টিভ থাকি। সো সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ অন্য কোনো দিন আবার কথা হবে। একটা কোশ্চেন করা যাবে? জি বলেন। আপনি আমাদেরকে যে আজকে যে কাজটা দেখালেন, এটা হচ্ছে যে ডাটা ক্রাফট পাওয়ার বিআই, এটা তো মাইক্রোসফটের কি, মানে মাইক্রোসফটে আমরা নরমালি যে পাওয়ার বিআইটা ইউজ করি, যে মাইক্রোসফট থাকে, এটা কি ডিফারেন্ট কোনো ভার্সন? মাইক্রোসফট ফ্যাব্রিকটা আরেকটু অ্যাডভান্স লেভেল, ইটস মোর ফর এন্টারপ্রাইজ লেভেল আর্কিটেকচারস। ও, তাহলে দেখা গেছে যে আমি যদি মানে এই রিলেটেড ওয়ার্ক করতে জব করতে চাই বা এই কাজটা শিখতে চাই, তাহলে আপনার বেসিক মানে যে পাওয়ার বিআইটা শিখে তারপরে এটাতে এনরোল করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই আমি আসলে লেভেল 1 2 3 4 আপনি যদি শুরু থেকে থাকেন তাহলে আমি হচ্ছে লেভেল 1 2 3 4 এরকম আমি দেখাইছি। তো আপনাকে লেভেল 1 2 3 পার হয়ে আপনি যদি লেভেল 4 এ যান তাহলে হচ্ছে একটা বেটার এক্সপিরিয়েন্স বা একটা বেটার লার্নিং আপনার হবে। এমনিতে যারা আর কি যে পাওয়ার বিআই মানে ডাটা অ্যানালিটিক্স বা ডাটা নিয়ে কাজ করতেছে, তাদের কি এইটা ম্যান্ডেটরি নাকি এটা পাওয়ার বিআই দিয়ে হয়ে যায়? না, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে আপনার কোম্পানি রিকোয়ারমেন্টের উপর, আপনার সিনারিওর উপর। সো যদি আপনার কোম্পানিতে পাওয়ার বিআই এন্ড দেন এসকিউএল ডাটাবেস মিলায় কাজ হয়ে যায় তাহলে দ্যাট ইজ গুড। বা যদি মনে করেন যে কাজ হইতেছে না, আরেকটু কনভিনিয়েন্ট করতে হবে, আর একটু স্ট্রাকচার আনতে হবে, তখন আপনি হচ্ছে ভাবতে পারেন মাইক্রোসফট ফ্যাব্রিকে যাওয়ার জন্য। মানে বিষয়টা হচ্ছে মানে আটক মানে কমপ্লেক্স প্রবলেমের জন্য আর কি এটা ইউজ করে, তো। আর এমনিতে দেখা গেছে যে নরমালি যারা আর কি বেসিক্যালি পাওয়ার বিআই শিখতেছে, বা বর্তমানে তো এখন তো একটা খুব বেশি চাহিদা না পাওয়ার বিআই, বা অনেক জায়গায় শিখাচ্ছে বা কাজও করতেছে, ওরা ওই নরমাল যে মাইক্রোসফট পাওয়ার বিআই ওটা দিয়ে আপাতত করতেছে, আর বাকিটা হচ্ছে কোম্পানি রিকোয়ারমেন্ট। হ্যাঁ, বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলাদেশি কোম্পানির কথা যদি বলি তাহলে পাওয়ার বিআই অ্যাকচুয়ালি ডাজ মেজরিটি অফ দ্য ওয়ার্ক। কিন্তু যদি বিদেশের কোম্পানিগুলা তাদের প্রজেক্টের কথা যদি বলি, অনেক কমপ্লিকেটেড থাকে, অনেক ডাটা কাউন্ট অনেক বেশি থাকে, ডাটা সোর্সেস অনেক বেশি থাকে। সো ওভারঅল তাদের যদি একটা স্ট্রাকচার সিস্টেম যদি বানায় দিতে হয় তাহলে ফেব্রিক দিয়ে আসলে খুব সুন্দর করে বানায় দেওয়া যায়। ফেব্রিকের বাইরেও আরো ডিফারেন্ট সলিউশনস আছে, বাট আমার এক্সপার্টিজ মেইনলি ফেব্রিক নিয়ে, তাই হচ্ছে আমি ফেব্রিক নিয়ে আসলে বেশি কথাবার্তা বলি। জি, থ্যাংক ইউ ভাই, ব্যাপারটা ওকে, সবাই তাহলে ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট কোনোদিন আবার কথা হবে। আল্লাহ হাফেজ।
ভাই রেকর্ডেড ভিডিও তো পাবো তাই না? হ্যাঁ, এটা আমাদের ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ কালকে বা পরশু পেয়ে যাবে। জি ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।